Good evening. Good evening, all dear respected friend. আজ এই শুভ সন্ধ্যায় ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে আয়োজিত সান্ধ্যকালীন টেলিগ্রাম সেশনে সবাইকে আমি স্বাগত জানাই। আমি দেবাশিস আসমত, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই কুশলে আছেন। আজকের 18/11/2024 সোমবার প্রতিদিনের ন্যায় আমরা শুরু করতে চলেছি আমাদের সেই প্রিয় ওয়েবিনার ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত ওয়েবিনার, যেখানে প্রতিদিন নতুন নতুন টপিকের উপরে আলোচনা করা হয়। আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা সেই নতুন একটা টপিকে আলোচনা করতে চলেছি। তার আগে আমরা যে কাজটি করব, যেটা প্রতিদিন আমরা করে থাকি, সেটা আমাদের সেই 3টি ধর্মীয় গ্রন্থ পাঠ। তো 3টি ধর্মগ্রন্থ পাঠ আমরা এখন শুনবো। তো সর্বপ্রথম আমি ডেকে নেব, আমাদের মাঝে আছেন সুদূর বাংলাদেশ থেকে আমাদের সবার প্রিয় এমডি আবুল বাসার স্যার, যিনি প্রতিদিন খুব সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করেন এবং তার তর্জমা করে থাকেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড ইভিনিং। সর্বপ্রথম এই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নবীনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণ ডালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি দেবাশিস চাসমাল স্যার আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 7ম পারা থেকে সূরা আনআম এর 1ম আয়াত থেকে 5মতম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قد وأجل مسمى عنده ثم أنتم تمترون. هو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آيات ربهم إلا كانوا عنها مؤردين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنبأ ما كانوا به يستهزئون. صدق الله العلي العظيم.
ঈর্ষাদ হচ্ছে প্রশংসা আল্লাহরই, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এতদ সত্ত্বেও অবিশ্বাসীগণ তাদের রবের সমকক্ষ দাঁড় করায়। তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, পরে একটি কাল নির্দিষ্ট করেছেন এবং আরেকটি নির্ধারিত সময়সীমা আছে যা তিনি জ্ঞাত। তথাপি তোমরা সন্দেহ করো। আকাশ ও পৃথিবী তিনিই আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন এবং তোমরা যা করো তাও তিনি জানেন। এবং তাদের রবের এমন কোন নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা থেকে তারা মুখ ফিরায়। সত্য যখনই তাদের কাছে এসেছে তারা তা প্রত্যাখ্যান করেছে, জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, তার যথাযথ তারা অবহিত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার টিও দিবাসী সাসমল স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় আজও কোরআন থেকে তালাওয়াত করলেন এবং তার তর্জমা করে শোনালেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবেই আপনি থাকবেন এবং সুস্থ থেকে ভালো থেকে আমাদের সাথে পাশে থাকবেন স্যার। তো আমি এবার চলে যাব আমাদের আরেকটি পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠ। আমাদের যারা গীতা পাঠ করে থাকেন, আজকে আমি দেখতে পাচ্ছি না, যদি কেউ গীতা পাঠ করতে চান অবশ্যই এগিয়ে আসবেন। আজকের সুযোগ দেওয়া হবে আপনাদের মধ্যে, যদি কেউ এগিয়ে এসে গীতা পাঠ করতে চান। ওয়েলকাম এভরি অল। যাই হোক, আমি দেখতে পাচ্ছি না, তবুও বলবো যদি কেউ করতে চান অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন। আমি ততক্ষণে আমি আরেকটি ধর্মীয় গ্রন্থ পাঠে চলে যাচ্ছি, এটা শোনার পরে আপনাকে নেব, আপনি প্রস্তুতি নিতে থাকুন। তো আমাদের মাঝে আছেন আমাদের হেলিডিয়াসি ম্যাম, যিনি প্রতিদিন সুন্দরভাবে বাইবেলকে পাঠ করে থাকেন এবং উনি সবার জন্য প্রার্থনা করে থাকেন ভগবান ঈশ্বর আল্লাহ গডের কাছে। তো ম্যামকে আমি ডেকে নেবো। ম্যাম আপনি আসবেন, এসে আজকে সেই পবিত্র পবিত্র বাইবেল থেকে পাঠ করে শোনাবেন এবং তার বর্ণনা দেবেন। ওয়েলকাম, গুড ইভিনিং ম্যাম। Thank you, sir. Good evening. Good evening, all respected sir এবং ম্যাম। প্রত্যেককে শুভ সন্ধ্যের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনেই বর্তুক। আসুন আমরা ঈশ্বরের সম্মুখে মাথা নত করি, আমাদের চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড ফাদার। আজকের এই সুন্দর সন্ধে পিতা, তুমি আমাদেরকে একত্র হতে সাহায্য করেছো ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ করি ঈশ্বর। এই সুন্দর সময় পিতা, প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখি পিতা। এই মিটিং এর সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত তোমার উপস্থিতি কামনা করি ঈশ্বর। তুমি উপস্থিত থেকে এবং প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। প্রত্যেকটা স্যার ম্যামের পরিবারকে তুমি আশীর্বাদ করো ঈশ্বর। প্রত্যেককে সুন্দর সুস্থ জীবন দিয়ে তুমি সহায়তা করো। আমি তোমায় আরো ধন্যবাদ করি ঈশ্বর। আমাদের সিও এস স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের পরিবার, ওনাদের আত্মীয় পরিজন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। ওনাদেরও তুমি সুস্থ জীবন দাও পিতা। এবং আমাদের সিও এস স্যারকে তুমি আরো তোমার শক্তি, সামর্থ্য, বল দিয়ে পিতা তুমি ওনাকে পরিপূর্ণ করে রেখো। ওনাকে আরো শক্তি দাও। ওনার জীবনের যে লক্ষ্য ঈশ্বর, সেই লক্ষ্যকে পৌঁছাতে এবং পূর্ণ করতে তুমি আশীর্বাদ করো। প্রত্যেককে তোমার হাতে রেখে সুন্দর মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে দিয়ে কত বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে তা কার্য করলে। আমেন। আজকে পবিত্র বাইবেলের লুক 13 অধ্যায়ের 6 থেকে 9 পদ পাঠ করব। আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন, কোন ব্যক্তির দ্রাক্ষাক্ষেত্রে তাহার একটি ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন
না। তাহাতে তিনি দাক্ষা পালককে কহিলেন, দেখো, আজ 3 বৎসর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না। ইহা কাটিয়া ফেলো, এটা কেন ভূমিও নষ্ট করে? সে উত্তর করিয়া তাহাকে কহিল, প্রভু, এই বৎসরও ওটা থাকিতে দিউন। আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব, তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই, নয়তো ওটা কাটিয়া ফেলিবেন। আমেন। এখানে একটি দৃষ্টান্ত দিয়ে ঈশ্বর বুঝিয়েছেন যে কোনো একটা দাক্ষা ক্ষেত্রে একটা ডুমুর গাছ ছিল, এবং আমরা জানি যে আমরা প্রত্যেকেই অনেক হয়তো আমার বাড়িতে যে যার বাড়িতে আমরা গাছ লাগাই, আর গাছে যদি ফল না ধরে আমরা কি করি, সেই গাছটাকে তুলে তার পরিবর্তে আর একটা অন্য গাছ বসাই, যাতে সেই গাছটাতে ফল ধরে। কারণ আমরা প্রত্যেকেই ফলের অন্বেষণ করি, কিছু না কিছু পাওয়ার জন্য আমরা কিছু একটা লাগাই, কিংবা কিছু কর্ম কাজ যা কিছু করি না কেন তার জন্য আমরা কিছু অর্থ যে যার জায়গা থেকে সেরকম চাহিদা আমাদের থাকে। ঠিক ঈশ্বরও আমাদের পবিত্রভাবে নিজ হস্ত করে বানিয়েছিলেন, আমাদের একটা পবিত্র জীবন দিয়েছিলেন, কিন্তু সেই আদম থেকে হওয়া পাপ আমাদের জীবনকে নষ্ট করে। আর সেই পাপ আজও আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। হয়তো আমরা কখনো উপলব্ধি করি, কখনো সেটাকে উপলব্ধি করতে পারি না। তাই ঈশ্বর আমাদের মধ্যে শুধুই একটা পবিত্র জীবন চায়, একটা পবিত্র অন্তর চায়। তিনি কিন্তু আমাদের থেকে আর কিছুই আশা করেন না। তাই ঈশ্বর এখানে ফল বলতে আমাদের একটা পবিত্র জীবন ঈশ্বর চায়, যেখানে আমাদের সবসময় মিথ্যে বা কোনো রকম পাপ, কোনো রকম ব্যভিচার এগুলো যেন আমাদের মধ্যে না থাকে। ঈশ্বর সেটাই একটা গাছের মাধ্যম দিয়ে বুঝিয়েছে। তাই ঈশ্বর আমাদেরকে বোঝায় যেন আমাদের জীবনে তিনি প্রতিনিয়ত একটা করে সুযোগ দেন, কিন্তু আমরা যারা সুযোগকে কাজে লাগাতে পারি আমরা জীবনে এগিয়ে যেতে পারি, আর যারা না আমরা লাগাতে পারি সেই সুযোগকে, তখনই ঈশ্বর বলছে যে সেই গাছটাকে আমি নষ্ট করে ফেলতে চাই। কারণ সেটা একটা ব্যক্তির পাপ আর একটা পরিবারকে নষ্ট করে, একটা পরিবার থেকে পাড়া প্রতিবেশী। কারণ একটা ভালো মানুষের সংস্পর্শে যখন আমরা থাকি তখন ভালো কিছু আমরা পাই, আর যখন একটা খারাপ ব্যক্তির সংস্পর্শ পাই তখন কিন্তু সেই ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। তাই ঈশ্বর বলছে যে সেই গাছটার মধ্যে যদি ফল না ধরে সেটা তো একটা মাটিকেও নষ্ট করে দেয়। তাই ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তন করতে চায়, আমাদের মনকে পরিবর্তন করতে চায়। যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি মনকে পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু এটা ব্যতি রেখে ঈশ্বর আমাদের থেকে আর কিছু চায় না। আমাদের এই সুন্দর পৃথিবীটা একটা সুন্দর রূপ পায়, কিন্তু আজ আমরা প্রত্যেকেই যে যার স্বার্থর দিকে দৌড়াই। তাই ঈশ্বর বলছে কেউ যেন আমরা কখনো স্বার্থ চেষ্টা না করি, আমরা ঈশ্বরের ইচ্ছাকে যেন পালন করতে পারি। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে বাইবেল থেকে পাঠ করলেন এবং তার বিশ্লেষণ করলেন। এভাবেই থাকবেন ম্যাম আমাদের মাঝে, এভাবেই থেকে আমাদের পবিত্রতার ছোঁয়ায় আপনি ভরিয়ে দেবেন। তো আমি বলেছিলাম যদি কেউ গীতা থেকে পাঠ করতে চান অবশ্যই এগিয়ে আসবেন, আপনাদের প্রত্যেকেই আমি আহ্বান করছি। যাই হোক, আমাদের মাঝে আজকের অরবিন্দ হালদার স্যার এবং অলোক স্যার নেই, অনুপস্থিত। তা সত্ত্বেও কাউকেই পেলাম না, যদি গীতা থেকে কেউ পাঠ করতেন তেমন কাউকেই পেলাম না। কোনো ব্যাপার না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভগবদ গীতা সাধারণ পরিচয়ে শ্রীগীতা একখানি অপূর্ব ধর্মবিজ্ঞান গ্রন্থ। শ্রীগীতার ভাষা সরল ও সুন্দর, ভাব গম্ভীর, ব্যাপক ও মৌলিক, বিচার সংক্ষিপ্ত, সুস্পষ্ট ও নিরপেক্ষ, যুক্তি দৃঢ় ও স্বাভাবিক। শ্রীগীতার প্রারম্ভ, উপসংহার, আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং পরিবেশন কৌশল অতি অপূর্ব ও হৃদয়গ্রাহী। শ্রীগীতা অলসের উদ্যম, ভীরুর সাহস, নিরাশের আশা ও মৃতের সঞ্জীবনী। শ্রীগীতা কি বৈপ্লবিক, কি তান্ত্রিক, কি উদ্যম, কি উদাসীন, কি নির্বাণবাদী, কি লীলাবাদী, সকলেরই সংগ্রহক ও পালক। অত্যন্ত স্থূলদর্শী, নাস্তিক হইতে আরম্ভ করিয়া পরম
সদ্ধর্ম পরায়ণ পর্যন্ত সর্বশ্রেণীর দার্শনিকগণের বিচারের সারাংশ অতি বলিষ্ঠ ও সুস্পষ্ট যুক্তির সহিত ইহাতে উল্লেখিত হইয়াছে। কর্মী, জ্ঞানী, যোগী ও ভক্ত ভক্ত সম্প্রদায় সকলেই নিজ নিজ বিচার সমূহের নির্যাস পূর্ণ ও উজ্জ্বলভাবে ইহাতে দেখিতে পান ও তজ্জন্য সকলেই এই গ্রন্থরাজকে আদর করিয়া থাকেন। তো আমি জাস্ট গীতার যে আমাদের ধর্মগ্রন্থ তার একটু বর্ণনা দিলাম, যেহেতু একটু সুযোগ পেলাম বর্ণনা দেওয়ার, তাই সুযোগ পেয়ে আমি একটু কাজে লাগালাম। তো সবাই ভালো থাকবেন। তো আমি এবার চলে যাব আমাদের সেই টপিকের উপরে আলোচনায়। আমাদের প্রতিদিনের ন্যায় আজও একটি সুন্দর টপিক দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন, তবুও আমি আর একবার উল্লেখ করে দেই। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। তো আমরা যেটাকে ব্যর্থতা বলি, তার অ্যাকচুয়ালি অন্তর্নিহিত অর্থ হচ্ছে এই ব্যর্থতাটাই হচ্ছে সাফল্যের প্রথম ধাপ। তো এই নিয়েই আজকের আমরা আলোচনায় থাকবো ঠিক রাত 8টা পর্যন্ত। সবাই এগিয়ে আসবে একে একে, যাদেরকে আমি এখানে ডাকবো। অযথা কেউ আনমিউট করে আসবেন না। আমি যখন বলবো আপনারা আনমিউট হবেন এবং আপনাদেরকে প্রত্যেককেই সুযোগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে টপিকটা, এই টপিকটা রাখার বিশেষত আছে একটা সমসাময়িক যে এখন চলছে আমাদের প্যাসিভে, তার উপরে নির্ভর করেই কিন্তু এই টপিকটা। আমরা প্রত্যেকেই বলি ব্যর্থ হয়ে গেছি। অ্যাকচুয়ালি ব্যর্থতা থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমরা ব্যর্থ যদি না হই, আমরা কিন্তু কিছু শিখতে পারি না। আমরা বারবার যখন ব্যর্থ হই, তখন কিন্তু আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। শুধু শিখতে পারি তা নয়, আমাদের ধৈর্য, অধ্যবসায় এগুলো কিন্তু তৈরি হয় এবং নতুন কিছু সৃষ্টি করার জন্য কিন্তু আমাদের মানসিকতা চলে আসে। তো যাই হোক, বহু জ্ঞানীগুণী মানুষ, বিজ্ঞানী বহু কিন্তু ব্যর্থ হয়েছে। প্রথম জীবনে তারা ব্যর্থ হয়েছে, পরবর্তীকালে কিন্তু তারা অনেক কিছু করেছে আমাদের এই পৃথিবীর জন্য, বা অনেক আবিষ্কার করেছে। তেমন কিছু মানুষের কথা যদি বলতে হয়, যেমন জে কে রাউলিং প্রকাশের আগে, হ্যারি পটার প্রকাশ করার আগে 12 বার প্রত্যাখ্যান করা হয়েছে। তারপরে আমরা চিনি বা নাম শুনেছি টমাস এডিসন, আলোর বাল্ব উদ্ভাবন করেছিলেন এবং তিনি বলছেন যে 10,000 বার আমি ব্যর্থ হয়েছি। তিনি বলেননি যে 10,000 বার উনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু উনি বলছেন যে 10,000 বার আমি নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। এমন ভাবে ওয়াল্ট ডিজনি থেকে তার প্রথম চাকরি থেকে বরখাস্ত এবং তার প্রথম ব্যবসা দেউলিয়া হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে তিনি সফল হয়ে গিয়েছিলেন। স্টিফেন ক্যারি, তিনি কিন্তু 30 বার প্রত্যাখ্যিত হওয়ার পরেও কিন্তু তিনি সফলতার রাস্তা দেখেছিলেন। এমনি ভাবে বহু বিজ্ঞানী বা আমরা যাদেরকে মানিগুণী সম্মানীয় যারা আছে সারা পৃথিবীতে, প্রত্যেকের ইতিহাস আমরা যদি একটু ফলো করি, সেখানে দেখব যে প্রত্যেকের কিন্তু প্রথম জীবনে ব্যর্থতা অবশ্যই আছে। তবে শুরুটা যতই মানে কঠিন হোক, জেতার আনন্দটা কিন্তু অনেকটাই বেশি। তাই কোনো কিছুই আপনার ব্যর্থ বলে আপনি মনে করবেন না, এটাকে পজিটিভ দিকে নিতে হবে এবং তাহলেই বুঝতে পারবেন যে আপনি একটা সময় গিয়ে যখনই সেই কাজটা করতে সফলতা পেয়ে গেলেন, তখন কিন্তু আপনার আনন্দের সীমা থাকবে না এবং সেটা হচ্ছে মহান আনন্দ। যাই হোক, আমি নিজে না বকবক করে আমি সবাইকে একটু সুযোগ দেব এবং আমাদের যে বিজ্ঞ ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন, যারা খুব সুন্দর আলোচনা করে থাকেন প্রতিদিন, ওনাদের কাছে আমি একটু ফিরে যাব। তো সর্বপ্রথম আমি যাকে ডেকে নিতে চাইছি আজকের এই টপিকের উপরে আলোচনার জন্য, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে আছেন সুদূর বাংলাদেশ থেকে এমডি সিরাজুল ইসলাম। আমি স্যারকে আহ্বান করব, স্যার আপনি আসবেন, এসে আজকের যে টপিক রয়েছে আপনি সেই টপিকের উপরে
আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার, এমডি সিরাজুল ইসলাম। ওয়েলকাম। ধন্যবাদ দেবাশিস শাসমল স্যার আমাকে ডাকার জন্য। আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনি আনমিউট আছেন কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। জি জি, ধন্যবাদ ধন্যবাদ দেবাশিস স্যার, দেবাশিস শাসমল স্যার আমাকে একটু গাইড করার জন্য। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, সম্মানিত সকল কোহোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান গোল্ডেন স্যার ম্যাম, সুন্দর একটা সন্ধ্যা, সুন্দর একটা মুহূর্ত। আজকের আমরা সকলেই একত্রিত হয়েছি প্রতিদিনের ন্যায়, এবং প্রতিদিনের ন্যায় একত্রিত হওয়ার পরে আমাদের ধর্মগ্রন্থের মাধ্যমে আমরা কিন্তু সকলে পবিত্রতার ছোঁয়া নিয়ে সামনে এগিয়ে যাই। যদিও আজকে একটা ধর্মের ব্যাখ্যাটা স্যার দিয়েছেন, অন্যান্য ধর্মগুলো পূর্ণাঙ্গভাবে আলোচনা, তা সেরকম সব দিন সবটা তো পুষিয়ে পারা যায় না। সেক্ষেত্রে আজকেও কুমতি না বলে, কুমা বলা ভুল, যেহেতু কুমতি না, সুন্দরভাবেই শুরু হয়েছে। সরি, একজন আনমিউট হয়েছেন, একটু মিউট করে নেবেন। আজকের আমাদের যে বাস্তবতা, আমরা যে কোম্পানি এসেছি তার যে বাস্তবতা, আমরা বারবার আলোচনা করে যাচ্ছি। বারবার কেন এই কথাগুলো বলে যাচ্ছি? কারণ আমরা কিছু জানার খিদে আছে, কিছু বোঝার খিদে আছে। সেই খিদেটা পূরণ করি এই মিশন সাকসেস ফ্যামিলি থেকে। কারণ এখানে যে সকল বিষয় রাখা হয় সেটা বাস্তবিক খিদে পূরণের বিষয়। আমি বাংলায় বললাম খিদে পূরণ মানে কি, আমাদের চাহিদা পূরণের জন্য, জানাশোনার যে চাহিদা, বোঝার যে চাহিদা, সেটা পূরণের জন্য। তা সেরকম ভাবে নিত্য নতুন টপিকস রাখেন, সেই টপিকস এর মাধ্যমে আমরা আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে পারে তার দক্ষতা তৈরি করার জন্য মিশন সাকসেস ফ্যামিলি অক্লান্ত ভাবে পরিশ্রম করে যাচ্ছে। আর এই যারা যারা এই পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের মেন্টর স্যার সহ একজাক কোর্স প্যানেল, তাদের সকলকেই আবারও শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি যারা এখানে আমাদের সাথে শ্রোতা হিসেবে থেকে আমাদের সহযোগিতা করতেন জানাশোনার দিক থেকে, তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে সুন্দর একটা কোম্পানিতে আমরা এসেছি, যে কোম্পানির পরিধাপ, পরিমাণ, পরিবর্তন এগুলো আমরা মেপে বলতে পারবো না, সেরকম একটা অবস্থানের একটা কোম্পানি অনপেসিভ। আজকে সুন্দর একটা টপিকস রাখছেন আমাদের হোস্ট স্যার, দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে। তাহলে দক্ষতা কোথা থেকে তৈরি হয়? অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। দেখেন কত জোড়া মিল। তাই ব্যর্থতা খারাপ খারাপ কিছু না, এটা সফলের প্রথম ধাপ। এই টপিকসটা শুনলেই আপনার জীবনের অনেক শিক্ষা নেওয়া আসে। আলোচনা পরে এই টপিকসটা যে শুনতে যে মধুময় লাগে, সেটা শুনলে জীবনের এক ধাপ আমরা এমনি এগিয়ে যাই। তা সেরকম একটা সুন্দর টপিকস রাখার জন্য আবারও হোস্ট স্যারকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমরা আলোচনা করতে যাচ্ছি যে এত সুন্দর একটা টপিক আমরা এখানে আজকে আলোচনা করব, যে আলোচনা থেকে আমাদের বের হয়ে আসবে যে আসলে ব্যর্থতার যে প্রথম ধাপ, সেটা আমরা সকলে বুঝতে পারবো। সকলে এরপরে আলোচনা শুনবো, এবং আলোচনা শোনার পর আমরা বুঝতে পারবো ব্যর্থতা সফলতার প্রথম ধাপ, অভিজ্ঞতা অর্জনের সোপান। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে ব্যর্থতার সম্মুখীন হয়েছি, কোনো না কোনো পর্যায়ে ব্যর্থতার সম্মুখীন হয়েছি। ব্যর্থতা আমাদের দুঃখ দেয়, কিন্তু একই সঙ্গে এটি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। কথায় আছে, দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। আজ আমরা এই এই প্রজ্ঞাপূর্ণ বাক্যের গভীর তাৎপর্য বিশ্লেষণ করব। ব্যর্থতা কি? ব্যর্থতা বলতে আমরা বুঝি কোন লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সাময়িক অসফলতা। তবে এটি শুধু ফলাফল নয়, বরং এটি শিখার প্রক্রিয়া। ব্যর্থতা আমাদের ভুলগুলো চিহ্নিত করে, আমাদের সক্ষমতার
সীমাবদ্ধতাগুলো প্রকাশ করে এবং নতুন করে এগিয়ে যাওয়ার পথ দেখায়। কত সুন্দর কথা! আপনারা সকলে বুঝতে পারেন যে ব্যর্থতা ব্যর্থতা কি জিনিস, আর ব্যর্থতা থেকে কি দিতে কি তৈরি হয়, সকল কিছু কিন্তু আমরা সুন্দরভাবে শুনে নিলাম। ব্যর্থতা কেন সফলতার প্রথম ধাপ? ব্যর্থতা শেখার সুযোগ তৈরি করে। আমরা যখন ব্যর্থ হই তখন আমাদের ভুলগুলো চোখে পড়ে, আর এই ভুলগুলো শুধরে নেওয়ার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ বলা হয় যে থমাস এডিসন 10,000 বার চেষ্টার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল। তিনি বলেছিল, আমি 10,000 বার ব্যর্থ হইনি, বরং আমি 10,000টি উপায় শিখেছি যা কাজ করিনি। তাহলে চিন্তা করেন, মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে। ব্যর্থতা আমাদের মনের শক্তি এবং ধৈর্যের বৃদ্ধি করে। কি করে? মনের শক্তি এবং ধৈর্যের বৃদ্ধি করে। তাহলে এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার জন্য সাহস এবং ধৈর্য অপরিহার্য। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ক্রিকেটবিদরা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বের সেরা হয়েছেন। আজকেরা কেন আমাদের কোম্পানি বলছে যে আমরা শীর্ষে যাব? ব্যর্থ হয়েছে বারবার, এই কারণে বলতে পারছে যে শীর্ষে যাব। আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করে। আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করে। ব্যর্থতা অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ আমরা জানতে পারি যে কিভাবে আমরা এই ব্যর্থতা থেকে কাটিয়ে আমাদের সেই পূর্ণাঙ্গ সফলতায় যেতে পারি। ব্যর্থতা অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর মূল কারণ হচ্ছে যে আমরা ওটাকে ফেস করতে পারছি, ওটাকে মোকাবেলা করতে পারছি। এটা আমাদের দক্ষতাকে শানিত করে, কারণ ব্যর্থতার মধ্য দিয়ে আমরা আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারি, নতুন পথের সন্ধান দেই। কি দেয়? নতুন পথের সন্ধান দেই। ব্যর্থতা প্রায় আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। যখন একটি পথ বন্ধ হয়ে যায়, তখন আর বিকল্প পথ আমরা খুঁজে পাই। জে.কে. রাউলিং এর হ্যারি পটার প্রথম 12টি প্রকাশ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু তার অধ্যবসায় তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছিল। ব্যর্থতার ইতিহাসের দৃষ্টিভঙ্গি গুরুত্ব। সমাজের ভুল ধারণা। আমাদের সমাজে ব্যর্থতাকে প্রায় নেতিবাচক হিসাবে দেখা হয়, তবে সত্য হলো ব্যর্থতা হলো সফলতার ভিত্তি। তাহলে আমাদের সমাজে ব্যর্থতাকে প্রায় নেতিবাচক হিসাবে, মানে খারাপ ভাবে দেখা হয়, তবে সত্যটা কি? ব্যর্থতা হলো সফলতার ভিত্তি। ব্যর্থতার শিক্ষা গ্রহণ করে। ব্যর্থতাকে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করি, তবে এটি আমাদের জীবনের পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। ব্যর্থতাকে সাফল্যের দিকে রূপান্তরিত করার উপায়। ভুল থেকে শিখে নিন। ব্যর্থতার পর সেই ভুলগুলো চিহ্নিত করুন এবং ভবিষ্যতে যাতে তা পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করুন। মানে ভবিষ্যতে যাতে আর কোনোদিন ওই ভুলটা না হয় সেটা নিশ্চিত করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন ব্যর্থ হলাম এবং কিভাবে উন্নতি করতে পারি। আমি প্রশ্নগুলো আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এই প্রশ্নগুলো আপনাকে সঠিকভাবে পরিচালিত করবে। অধ্যবসায় বজায় রাখুন। বারবার চেষ্টা করার মানসিকতা রাখুন। একবার ব্যর্থ হওয়া মানেই চিরস্থায়ী পরাজয় নয়।
ইতিবাচক মানসিকতা তৈরি করুন। নিজেকে বলুন, আমরা ব্যর্থতার সাময়িক, কিন্তু আমার চেষ্টা চিরন্তর। আজকের আমরা যে কিছু কিছু স্যাররা, যে সমস্ত গুণীগানা মানুষ সাফল্য পেয়েছেন, তাদের অনেক পিছনের কথা যদি আমরা জানি, যে মাইকেল জর্ডান ব্যর্থতা স্কুল জীবনে তার বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। কোন জায়গাতে স্কুল জীবনে তার বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া ছিল। সে উক্তি কি, আমি 900 বার শট মিস করছি, 300টি গেম হেরেছি, প্রতিবার ব্যর্থ হয়েছি, আর এই কারণে আমি সফল। সাফল্য NBA এর ইতিহাসে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় মাইকেল জর্ডান। তাহলে আমরা যদি এরকম কিছু কিছু গুণী ব্যক্তিদের ব্যাপারে জানাশোনা করি, তাহলে আপনার আমার জীবনে ব্যর্থতা যে প্রথম ধাপ হবে সাফল্যের, তা থেকে কোনো সন্দেহ হবে না। আজকে দেখেন সুপারস্টার কি সিস্টেমে আসছিল, কোথাও বাধা হওয়ার কথা না, তার যে কার্যক্রম, তার যে সততা, কোথাও বাধা হওয়ার কারণ না, তারপরেও কিন্তু বাধা হয়েছেন। সেই বাধার পরে কিন্তু সে বারবার বলে গেছেন যে বাধা আমাকে আরো সামনে নিয়ে যাচ্ছে, আরো সুন্দর সাফল্যে নিয়ে যাচ্ছে, যেটা আমাদেরও কিন্তু কাজে লাগছে। আগের যে চিন্তা ভাবনা, আগের ছিল গেম চেঞ্জার, পরবর্তীতে ওই বাধা টাধা পাওয়ার পরে দেখেন সময়ের ফ্রিডম, আর্থিক ফ্রিডম, আমার ডোমেন হচ্ছে, আপনার ডোমেন হচ্ছে, এগুলো কিন্তু আগের পর্যায়ে আমি শুনিনি। পরে এইসব ব্যর্থতার পরে 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 কিন্তু বড় বড় ভূমের মতো সাফল্য সামনের দিকে আনার চেষ্টা করছেন, এবং আনবেই। যে কারণে বলে যে হয় এটা আমি করব, নাই মরব, এটার সাথে বলেন না। সেই কারণে আমরাও আমাদের স্তরের এই মিশন ভিশনে একত্রতা জানিয়ে আমাদের এই ব্যর্থতাগুলো, আমরা জীবনে যে পিছনে যে ব্যর্থতাগুলো থেকে ঘা গুঁতো খেয়ে শিখে এখানে এসেছি, আমরা কিন্তু একদম মিস করিনি। আজকের ওই সকল ব্যর্থ না খেলে আমরা ওয়ান পেসিফির মতো কোম্পানিতে কিন্তু হয়তো সামিল হতে পারতাম না। আর এখানে সামিল হয়েছি। আমি বারবার বলি, কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু অল্প দিনের। আর সাফল্য কিন্তু দীর্ঘদিনের পাবো, আমি পাবো, আমার পরবর্তী প্রজন্ম পাবে, তার পরবর্তী প্রজন্ম পাবে। আপনি আমি ভেবে দেখি। আর বারবার এই যারা ব্যর্থ হয়ে সাফল্য পেয়েছে তাদের কথা চিন্তা করি, তাহলে অন্তরিক কোম্পানিতে সাফল্য পেতে আমার আপনার কিন্তু এক ফোঁটো কষ্ট, টেনশন, ব্যথা কিছুই লাগবে না। তাই আসুন, আজকে আর নয়, এই ব্যর্থতা থেকে সফলতা গ্রহণ করি, এবং এইটা প্রথম ধাপ হিসেবে সকলকে মনোনিবেশ করি, এবং সামনে ভালো কিছুর সাথে হাত ছুঁয়ে দিই। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ দেবাশিস স্পন্সর। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কিন্তু আজকের যে টপিক, তার উপরে আপনি আলোচনা করে গেলেন। সত্যি আমরা যদি না ব্যর্থ হই, আমরা কিন্তু সফলতা পাই না। তাই ব্যর্থতাই হচ্ছে সফলতার প্রথম ধাপ। অ্যাকচুয়ালি আমার আপনার প্রত্যেকের মধ্যে একটা পাওয়ার আছে, কিন্তু আমরা পাওয়ারটা প্রয়োগ করি না যতক্ষণ না একটা বাধা সৃষ্টি হয়। যখনই আমরা কোনো জায়গায় গিয়ে বাধা পাই, সেই বাধার থেকে কিন্তু আমাদের নিজস্ব পাওয়ারটাকে বের করি। সেই একটা কথা রয়েছে, দেয়ালে পিঠ না ঠেকলে কেউ এগিয়ে আসে না। ঠিক তেমনি ভাবে আমরা পিছাতে পিছাতে এমন একটা জায়গায় চলে যাই যে তখন আমাদের কিন্তু নিজস্ব শক্তিটা কাজ করে। ঠিক তেমনি ভাবে ব্যর্থতা মানুষকে কিন্তু শেখায়, বা ব্যর্থতা থেকে শিখে মানুষ কিন্তু আরো পরিপক্ক হয়ে যায়, এবং পরিপক্ক নলেজ নিয়ে আবার নতুন কিছু করার উৎসাহ পায়। তো অবশ্যই আমরা ব্যর্থতাটাকে কোনো নেগেটিভ বাচ্চ ধরবো না, এটা পজিটিভ বাচ্চ হিসেবে ধরবো অবশ্যই। এটা হচ্ছে ইতিবাচক একটা দিক, নিশ্চয়ই নেতিবাচক নয়। কারণ ইতিবাচক বলা অবশ্যই চলে, কারণ এখান থেকে আমার যদি দৃঢ় মানসিকতা থাকে, আমি হাজারবার ব্যর্থ হলেও আমার কিন্তু সেই সংকল্পে আমি পৌঁছবো। আমরা বহু ক্রিকেটার, বহু ফুটবলারকেও দেখেছি, তারা প্রথম জীবনে প্রচুর ব্যর্থতা, এবং ব্যর্থতা থেকে তারা কিন্তু নিজের
দৃঢ় সংকল্পতা কাজে লাগিয়ে তারা কিন্তু সফলতা অর্জন করেছে একটা সময় এবং তারা প্রচুর নাম করেছে। হ্যাঁ, তবে আপনাকে সেই সংকল্পটা থাকতে হবে এবং সুযোগের ব্যবহারটা জানতে হবে। যাই হোক, আমি এবার চলে যাব। আমাদের আরেকজন স্যার রয়েছেন। আ আমাদের প্রতিদিন উনি আমাদের সামনে আলোচনা করে থাকেন। আ শুধু বাংলাদেশ থেকেই আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। ওনাকে একটু শুনে নেই। শুনে নিয়ে আমি আবার সামনের দিকে এগিয়ে যাব। আমাদের মমিনুল হক স্যার। স্যারকে আমি আহ্বান করব। স্যার আপনি আসবেন। এসে আজকের টপিকের উপরে আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার। ধন্যবাদ ওয়েলকাম। ধন্যবাদ গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শুভেচ্ছা, সালাম এবং স্নেহ আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করার পূর্বেই আমি এই ওয়েবিনারের উপস্থাপক অর্থাৎ প্রেজেন্টার মিস্টার দেবাশিস শাসমল মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা প্রতিনিয়ত ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক একটি করে টপিকস পাই এবং সেই টপিকসের উপরে আমরা আলোচনা করি। আর এই আলোচ্য বিষয়গুলো কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকটা ছড়িয়ে দেয়। যেমন আমরা কিসের জন্য এই টপিকসগুলো দেওয়া হয়, যাতে করে আমরা এর উপরে বিভিন্ন টপিকসের উপরে আমরা যেন যে কোনো টপিকস আমাদের দেন না কেন সেই সব টপিকসের উপরে আমরা যেন সহজ ভাষায় কথা বলতে পারি। এই কারণেই আমাদের টপিকসগুলো দেওয়া হয়। কারণ আমরা এখন অন প্যাসিভের একটি ফাউন্ডিং মেম্বার অর্থাৎ প্রতিষ্ঠাতা সদস্য, সেহেতু আমাদের সিও মহোদয় এখন বলেছেন স্টে টিউন, আমার সাথে এবং পাশে থাকুন। সেই সাথে এবং পাশে থাকতে গেলে আমাদেরকে কিন্তু এই বলবার মতো এবং সর্বদিক দিয়ে আমাদের অভিজ্ঞতা থাকা একান্ত প্রয়োজন। কেননা আমাদের যে কোনো জায়গায় আমাদের অন প্যাসিভ সম্পর্কে আমাদের আলোচনা করতে হতে পারে। সেই জন্য যে কোনো টপিক দিতে পারেন, সেই টপিকসগুলো জ্ঞান বিধায় দিতে পারেন বিধায় আমাদেরকে এখনই দক্ষ বক্তা হিসাবে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি আমাদের প্রতিটি ফাউন্ডিং মেম্বারকে এখন তৈরি করে নিচ্ছেন। যাই হোক, আমি এটা বললাম। এখন কথা হচ্ছে যে আজকের সাবজেক্টটাই হচ্ছে, আজকের টপিকসটাই হচ্ছে ক্ষমতা তৈরি হবে অভিজ্ঞতা থেকে। আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। স্কিলস আর built from experience and experience comes from failure. So failure is not bad. It is the first step of success. অর্থাৎ failure is the pillar of success. এক কথায় বলা যায় যে আমাদের দক্ষতা এবং সবকিছুই করতে গেলে একাধিকবার আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যখন কোনো কাজ করতেই যাই তখন বলেছেন যে একবার না পারিলে দেখো শতবার। এগুলো তো আমরা প্রাইমারি স্কুলেও পড়েছি, ইয়েতে পড়েছি। আজকে এসে সেই শিক্ষাগুলো কিন্তু আমাদের কাজে লাগছে। যে এই যে বলেছে যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আর আমাদের ভারতবর্ষের আপনার প্রেসিডেন্ট আপনার বলেছিলেন আমাদের
ডাক্তার আবুল কালাম আজাদ মহোদয় বলেছিলেন যে নো বলে কোনো কথা নাই, নো মানে নেক্সট অপরচুনিটি। আপনি পারলেন না, আপনি ফেল করলেন, আপনার দ্বারা আর হবে না, এটা কিন্তু আপনার নিজের বিশ্বাসের উপর নির্ভর করবে। এবং আপনি যদি বিশ্বাস করেন এবং ঐকান্তিকভাবে আপনার চর্চা করে যান, তাহলে কিন্তু আপনি একাধিকবার চেষ্টা করতে করতেই দেখবেন আপনার সফলতার পথ ইনশাল্লাহ খুলে যাবে। যতক্ষণ না সফলতা আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে লেগেই থাকতে হবে সফলতার আশায়। যেমন আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে আসি এবং ওয়েবিনার থেকে এই সফলতার কথাগুলোই কিন্তু আমরা শুনে যাই এবং এই সফলতার মালাগুলোই কিন্তু আমরা গাঁথতে থাকি। যেমন আমাদের অনেকেই এর মধ্যে ব্যর্থতায় রূপান্তরিত হয়েছেন, তারা কিন্তু অনেক সময় বলেন আর এটা দিয়ে হবে না, এ কবে আসবে, কি হবে, আসবে। সহ্য করুন, ধৈর্য ধরুন। ধৈর্য, সহ্য, অভিজ্ঞতা, জ্ঞান, বুদ্ধি সবকিছুরই প্রয়োজন। একটা কোনো কিছু করতে গেলে সেটা পিছে পর্যাপ্ত সময় প্রয়োজন হয়। সময় ছাড়া কোনো জিনিসই হয় না। আজকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের কথা যেটা আমরা শুনেছি, সেটা যদি আজকে কালকে যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আমরা মানুষ হতে পারবো না, আমরা অমানুষে রূপান্তরিত হয়ে যাব। কেননা আমরা তো এই অর্থ দেখিনি কোনো সময়। আমরা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এত অর্থ কোনোদিন শুনিও নেই, দেখা তো দূরের কথা, আমরা শুনিও নেই। আজকে কিন্তু ঠিকই আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি ওয়ান্স আপন এ টাইম আমাদের সেই আমরা জায়গায়, আমাদের নির্দিষ্ট জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাব। যেমন ইতিমধ্যে অলরেডি কথাবার্তা হচ্ছে, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না, কারণ ওই দিকে অলরেডি একটা ডেসক্রিপশন দেওয়া আছে। সেই ডেসক্রিপশনের দিকে আমি আর যেতে চাচ্ছি না। আমি সোজাসুজি বলছি আজকে টপিক্সের উপরই। টপিক্সটায় প্রতিটা জায়গায় প্রতিটা জ্ঞানী গুণী ব্যক্তিরা কেউই কিন্তু একবারই সফল হননি, সবাই কিন্তু চেষ্টা করতে করতেই সফল হয়েছেন। কারণ আমরা কিন্তু একবারে বিএ এমএ পাশ করিনি। আমাদের প্রথমে আমরা পাঠশালায় পড়েছি, তারপরে আমরা আপনার স্কুলে, আপনার যেটাকে বলে হচ্ছে প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে আমরা হাই স্কুলে পড়েছি। হাই স্কুলে পড়ে সেখান থেকে এসএসসি থেকে ইন্টারমিডিয়েট থেকে আবার অনার্সে, কেউ মাস্টার্সে, এইভাবে দিয়েই আস্তে আস্তে কিন্তু আমাদের অভিজ্ঞতা অর্জন হয়। এবং অভিজ্ঞতা তখনই অর্জন হয় যখন আমি কোনো কাজ করতে যাই। আমি কাজ করতে গেলে আমাকে তখন বিভিন্ন দিকে আমার সম্মুখীন হতে হয়। বিভিন্ন কাজের ভিতরে অনেক কিছু থাকে যেগুলো হয়তো আমি আমার শিক্ষা জীবনে আমি পাইনি, অথচ আমার বাস্তবতার ক্ষেত্রে এসে আমি সেইগুলো পাচ্ছি, যেগুলো আমাকে বাস্তব অভিজ্ঞতা থেকে আমাকে শিখিয়ে দেয়। এবং সেইগুলো চেষ্টা করতে করতেই একসময় কিন্তু আমি সাকসেসফুল হয়েই যাই। এবং আমরাও তাই, আমাদের সিও মহোদয় তাই, সবাই তাই, এইভাবেই চেষ্টা করছেন ওয়ান আফটার অ্যানাদার। একবার না পারিলে দেখা শতবারের মতো উনি বারবার চেষ্টা করে যাচ্ছেন এবং উনি কিন্তু এখন সাকসেস। উনি বলেছেন যে 3000% অ্যাডামেন্ট, মানে উনি 3000%, আমরা তো 100% বলি, 200% বলি, উনি একেবারেই বলে যে 3000% আমি কনফার্ম যে আমি মার্কেটে আমার গ্লোবালি লঞ্চ আমি করতে পারবো। গ্লোবালি লঞ্চ করার আগে আমার আপনাদের যেগুলো চাহিদা মোটামুটি আমি সেগুলো কাভার করে দিব। উনি তো বলেছেন যে আপনারা দুবার পকেটে হাত দিয়েছেন, আর আপনাকে পকেটে হাত দিতে হবে না। দ্যাট ইজ আমরা বুঝেই নিলাম
যে আমাদের কি করতে হতে যাচ্ছে, কি করতে যাচ্ছি, আমরা সবকিছু আমরা এখান থেকে বুঝে নেব। কিছুদিন আগেও কথা হয়েছিল, আমরা ওই ইয়েসটা দেখতে পাচ্ছি না, কোনো কিছু করতে পারছি না, কিন্তু ওই ইয়েসটা এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের আমাদের চাইতে আমাদের সিও অনেক বেশি চিন্তা করেন, অনেক বেশি অ্যাডভান্স চিন্তা করে রাখেন উনি। কারণ আমরা এর আগেই দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় ওয়েবিনারে দেখেছি আমাদেরকে ওই সেই আবার জিমেল কিভাবে করতে হয়, জিমেল কিভাবে সেট করতে হয়, তার পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয়, ওমেল কিভাবে করতে হয়, ওমেলের পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয়, এগুলা বিভিন্ন জায়গায় শেখানো হচ্ছিল। ইন দি মেন টাইম আপনার আমাদের সিও কর্তৃক আমাদের কাছে ইনফরমেশন আসলো যে আপনাদের এগুলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট ইন টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা তখন নতুন আপনার পাসওয়ার্ড বসিয়ে আপনি কিন্তু ঠিকই আপনার ওই ইয়েসে আপনি লগ ইন করতে পারবেন। বিধায় আমাদের হাতে সব জায়গায় সবসময় সময় আছে, ফেল বলে কোনো জিনিসই নাই, কিংবা আমরা হারিয়ে যাব এই ধরনের কোনো বক্তব্য আমাদের সিও মহোদয় বলেননি। উনি বলেছেন যে আপনারা আপনাদের সবাইকেই নিয়েই আমি যাব, অর্থাৎ আমরা যদি না পারি আমাদের সাপোর্টে আছে, সাপোর্ট বলে একটা কথা আছে, উনি সবসময় আমাদের সাপোর্ট করেন এবং সাপোর্টও দিয়ে রেখেছেন। সাপোর্টের অর্থ হচ্ছে যে আমরা যদি ভুলও করে থাকি কোনো কিছু, আমরা সাপোর্টে মেইল করলে যখন সাপোর্টটা আমাদের কাছে এসে যাবে, আমি যদি ভুল করে থাকি আমার মেইলিং অ্যাড্রেস অথবা আমার প্রোফাইল যদি ভুল করে থাকি, মানুষেরই তো ভুল হয়, ওই জন্যই উনি এই জিনিসটা বলেছেন যে ভুল যদি করে থাকি সাপোর্টে আপনি পরবর্তীতে আপনি স্কোপ পাবেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমাদেরকে স্কোপ দেওয়া হচ্ছে। অতএব একটা বিশাল হৃদয়ের একজন মানুষ, এই যে মানবতার কথা বলছেন, যে কিন্তু শত শত বছর পরে কিন্তু আমরা এইরকম মানবতার একটি দূত হিসাবে আমরা তাকে পেয়েছি। উনি যেভাবে আমাদের মানবতার কথা বলছেন, এটা কিন্তু সত্যি আমরা সৌভাগ্যবান ব্যক্তি, যে ব্যক্তি এবং সৌভাগ্যবান আমার কি বলবো, আমাদের মা বোনেরা তারাও সৌভাগ্যবান, কার কারণে আজকে তারাও এই জায়গায় এসেছেন এবং তিনারাও কিন্তু এখন সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারছেন। এর জন্য আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করি, কারণ ওপি মিশন সাকসেস আমাদেরকে প্রতিনিয়ত টেনে নিয়ে যাচ্ছেন আমাদের সাকসেসের পথেই। এবং আমাদের সিও মহোদয় সেই জন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থা করেছে যে আমরা আমাদেরকে যেন তৈরি করতে পারি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ। বিধায় আমি এতটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আপনারা সবাই কথা বলবেন। আপনাদের কাছ থেকে এই সমুদ্র থেকে আমিও এক ঘুঁটি জল যাতে নিয়ে যেতে পারি, সেই জন্য আমি অপেক্ষা করলাম, আপনাদের জন্য অপেক্ষায় থাকলাম। আপনারা বলবেন, আমিও শুনবো। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যার, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দরভাবে আজকে টপিকের উপরে আলোচনা করলেন। অ্যাকচুয়ালি তাই, আজকের যে টপিক সবাই সুন্দরভাবেই আলোচনা করবে। আমরা যে দুজন স্যারকে শুনলাম, প্রত্যেকেই খুব সুন্দরভাবে আজকের টপিকের উপরে আলোচনা করেছে এবং এটাই বাস্তবিকতা। আজকে যে টপিক রাখা হয়েছে এটা কিন্তু প্রত্যেকের বাস্তব জীবনের সঙ্গে কিন্তু জড়িত এবং প্রত্যেকেই কিছু না কিছু বলতে পারেন। তো আজকের এই টপিকের উপরে আলোচনা করার জন্য এবার আমি ডেকে নেবো, যেহেতু দুজন স্যারকে শুনেছি, এবার আমি ম্যামকে। হ্যাঁ স্যার, স্বপন ভট্টাচার্য স্যার, আপনাকে পরে শুনছি স্যার, একটু ওয়েট করুন, আমি আপনাকে শুনবো অবশ্যই। তার আগে আমি একজন ম্যামকে শুনবো। যেহেতু দুজন স্যারকে শুনেছি, একজন ম্যামকে আমরা শুনবো প্রত্যেককেই। তিনি হলেন আর কেউ নন, আমাদের মাঝে আছেন, অনেকদিন ওনাকে কোনো টপিকের উপরে আলোচনা শুনিনি, আজকে শুনবো। মিসেস কোহেলি ডিয়াসি ম্যামকে শুনবো। আমরা বাইবেল পাঠে শুনেছিলাম ম্যামকে, এবার আমরা আজকের এই টপিকের উপরে আলোচনায় শুনবো। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। আবারও আপনাকে স্বাগত জানাই।
এবং টপিকের উপরে কিছু আলোচনা করার জন্য আহ্বান করছি। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ স্যার। ইয়েস ইয়েস। গুড ইভিনিং স্যার ম্যাম, অল রেসপেক্টেড ফাউন্ডার মেম্বার, প্রত্যেককেই শুভ সন্ধ্যের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি আয়োজিত এই সুন্দর একটা ইভিনিং সেশন একটি সুন্দর টপিক রেখেছেন আজকে আমাদের রেসপেক্টেড স্যার, তো ওনাকেও ধন্যবাদ জানাবো আজকে এই সুন্দর একটি টপিক রাখার জন্য। আমরা দেখলাম যে দক্ষতা, অভিজ্ঞতা এবং ব্যর্থতা এই তিনটে জিনিস আমাদের জীবনের খুব মূল্যবান একটি পাঠ। আমরা যা কিছু করি না কেন জীবনে, সেটা হতে পারে পড়াশোনা, হতে পারে কোনো কর্ম, হতে পারে কোনো বিজনেস, যে কোনো ক্ষেত্রেই আমাদের ব্যর্থতা জিনিসটা কিন্তু আসে। আমরা যখন পড়াশোনা করেছি তখনও দেখেছি কোনো একটা সাবজেক্টে যখন প্রথমবার কম নাম্বার পাই, সেই বিষয়টার উপরে কিন্তু আমরা সেকেন্ড বার আরো বেশি করে জোর দেওয়ার চেষ্টা করি যে আমার কোথায় ব্যর্থতা ছিল, যার জন্য আমি এতটা কম নাম্বার পেলাম বলেই কিন্তু আমি সেই সাবজেক্টটাকে বেশি করে ভালোবাসতে পারবো। যেমন আমি যদি আমার জীবনেই দেখি, আমার ইংলিশটাকে আমার খুব ভয় পেত ছোট থেকেই। ইংলিশ সাবজেক্টটার প্রতি আমার কখনো ভালোবাসার জিনিসটা ছিল না। ভাবতাম যে হয়তো আমার কম নাম্বার পেলে যাই হোক, 5 নাম্বারটুকু পেলে চলে যাবে, এরকম ভাবনা চিন্তা তখন ছিল। কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, যখন মাধ্যমিকের দিকে যাচ্ছি, যখন দেখছি যে না, আমাকে ইংলিশটার প্রতি জোর দিতেই হবে, কারণ এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যা আমাদেরকে অন্য কোনো, যেমন আজকের মিটিং, এই মিটিং এ আমরা হয়তো অনেক সময় আমরা দেখেছি ইংলিশে কথা বলা, যেগুলোর অনেক অর্থ আমরা বুঝতাম না, কিন্তু আবার সেই জায়গায় আমাদেরকে আসতে হয়েছে। ব্যর্থ হয়েও কিন্তু আমরা এই জায়গায় আসতে পারি যখন, তখন কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়ে। আর সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু ভালোবাসা বাড়ে কোনো কিছু। যেমন দেখতে গেলে আমাদের আজকে সিও অ্যাশ স্যার, তিনি অনেক ভাবে ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি হেরে যাননি। তেনার সেই ব্যর্থতা থেকেই কিন্তু অভিজ্ঞতা জিনিসটা তৈরি হয়েছে। তিনি কিভাবে কোম্পানিকে তুলবেন, কিভাবে তিনি দায়িত্ব নেবেন। প্রথমে তিনি সবাইকে বিশ্বাস করেছেন, সবার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন, কিন্তু তারপর কিন্তু তিনি ব্যর্থ হতে হতে তিনি শিখছেন যে না, বিশ্বাস সবসময় নিজের এবং ঈশ্বরের ওপর রাখা উচিত। আমরা কখনো কারো প্রতি ওভার বিশ্বাস কখনো করতে পারি না, কারণ আমরা চলার পথেই দেখি যাকেই বেশি বিশ্বাস করি সেই কিন্তু বেশি ঠকায়। তাই এইরকম ব্যর্থতা থেকেই আমাদের জীবনে অনেক অভিজ্ঞতা আসে, আর অনেক দক্ষতাও আমরা হয় আমাদের জীবনে। কারণ চলার পথটা সেরকমই একটা কঠিন পথ, যেখানে আপনাকে প্রতিবার ব্যর্থ হতে হবে, কিন্তু সেই ব্যর্থের সময় যদি আপনি উঠে দাঁড়িয়ে যদি আবারও ছুটতে থাকেন, তবেই কিন্তু আপনি সে জায়গাটা পৌঁছাবেন। আর আমরা যদি ভাবি যে না, আমি পায়ে ব্যথা পেয়েছি আর উঠবো না, আমার এখানেই চলার পথটা শেষ করে দিই, তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সাকসেস হতে পারবো না। কিন্তু সাকসেস সেটাই যা আপনাকে প্রতিনিয়ত শিক্ষা দেবে। আর শিক্ষা পেতে পেতেই কিন্তু আমাদের জীবন, যেমন আমরা কথাতেই বলি যে শেখার কোনো বয়স হয় না, মার খাওয়ারও কোনো বয়স হয় না। তাই শিখতে গেলে আমাদেরকে অবশ্যই জীবনে মার খাওয়া হচ্ছে সেই রকমই একটা ব্যর্থতা, যেখানে আমাদেরকে ব্যর্থ হতে হবে, তবেই কিন্তু আমরা একটা বড় কিছু পেতে পারবো। আর সেই বড় কিছু পাওয়ার জন্য আজও আমরা এই জীবনের যুদ্ধে কিন্তু প্রতিনিয়ত ব্যর্থ হই। যেমন আমরা অনেক সময় নেগেটিভ হয়ে যাই, কিন্তু কখনো আবার যখন মিটিং এ চলে আসি, তখন কিন্তু আবার সেই মিটিং এর অভিজ্ঞতা আমাদেরকে কোথাও সেই পজিটিভিটির দিকে আবার এগিয়ে নিয়ে যায়। ঠিক সেই রকম মানুষগুলোর সংস্পর্শ, সেরকম মানুষগুলো আমাদের জীবনে চাই, যারা সেই ব্যর্থতার সময় আমাদেরকে তুলে ধরবে। কারণ সবাই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য ধাক্কা মারে, কিন্তু তুলে ধরার মানুষটা খুব কমই থাকে। কিন্তু আমাদের আজকে সেরকমই ঈশ্বর একটি সুযোগ করে দিয়েছে আমাদের সেই সিও এর মাধ্যমে, যিনি আজকে আমাদেরকে তুলে ধরার জন্য এবং সেই ব্যর্থতা পেয়েও তিনি আমাদেরকে অভিজ্ঞতা আরো বাড়িয়ে দিচ্ছেন যে আমরা কিভাবে কোম্পানির সঙ্গে থাকব, কিভাবে এতগুলো বছর আমরা জুড়ে আছি, এবং কিভাবে আমরা মিটিং করব। আজ আমরা হাউস ওয়াইফ, আমাদের জীবনেও ব্যর্থতা এসেছে। আমার জীবনে চাকরি করতে গিয়েও কোথাও আমি টাকার জন্য আটকে গেছি, ব্যর্থ হয়ে গেছি, ভেবেছি কিছু হবে না, কিন্তু না, যখনই ভেবেছি কিছু হবে না তখনই কিছু হয়েছে। আজকে যে মিটিং এ কথা বলতে পারছি, মিটিং যে
কিভাবে চালু করতে হয়, কিভাবে একটা মিটিং এর লিঙ্ককে সাজাতে হয়, কিভাবে ইকোসিস্টেম খুলতে হয়, কিভাবে প্রোফাইল পিকচারকে এডিট করে সেখানে সেভ করতে হয়, সেই জিনিসগুলো তো কিছুই জানতাম না। জাস্ট মোবাইল জানতাম, আমরা হয়তো ফেসবুক জানতাম, ফেসবুককে ব্যবহার করতে শিখেছি। এইগুলো সাধারণ ছোট ছোট জিনিস থেকেই কিন্তু আমরা অনেক এখন এগিয়ে চলেছি। যারা আজকে আমরা ভাবতাম আমরা কিছু করতে পারবো না, আজকে সেই মহান সিও অ্যাশারের সেই হাত ধরেই কিন্তু আমরা আজকে সেই ও ফাউন্ডার। আজকে আমাদেরকে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলেন, কখনো তিনি আমাদেরকে বন্ধু বলে আখ্যা দিয়েছেন। আজকে এই যে শব্দ, এই যে ওয়ার্ড গুলো শুনতে পাই, সেই ব্যর্থ যদি না হতাম হয়তো আজকের এই প্ল্যাটফর্মটা পেতাম না। আজকে হয়তো আমরা বিশ্বাসও করতাম না যে এরকম আমরা জায়গা বা এরকম পরিস্থিতি আমাদের হতে পারে কিনা। সেদিন হয়তো আমার জীবনে সেই চাকরিটা ছিল না বলেই আজকে আমি এই জায়গাটাকে বেছে নিতে পেরেছি। নয়তো কখনো বলে যে একটা রাজার পরিবর্তে কিন্তু আর একটা রাজা আসে। তাই সেরকমই আমাদের জীবনেও একটা রাস্তা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার একটা রাস্তা ঈশ্বর খুলে দিয়েছেন। তাই আমাদের জীবনে ব্যর্থতার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক মানুষের সংস্পর্শ, কোথাও মানে খারাপ মানুষের সাথেও কিন্তু যে ভালো মানুষগুলো থাকে, সেই সব স্যারেদের সংস্পর্শে এসে আজকে নিজেদেরকে সত্যি একটা অভিজ্ঞতা কি জিনিস, একটা মিটিং কি জিনিস আজকে জানতে পেরেছি। বেশি কিছু বলবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। আপনি অসাধারণভাবে কিছু বাস্তব অভিজ্ঞতা আলোচনা করে গেলেন এবং যেটা আমাদের আজকে টপিকের সঙ্গে মেলে। সত্যি অন পেজ ডে আসার পরে আমরা এমন কিছু শিখেছি, আমাদের যে টপিকই দেওয়া হোক না কেন সেই টপিকের উপরে কিন্তু আমরা আলোচনা রাখতে প্রস্তুত হয়ে যাই। আমরা এইটুকু আমরা অবশ্যই শিখেছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে মোবাইলের বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে আমাদের কিন্তু অনেকটাই অভিজ্ঞতা হয়েছে এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলোও কিন্তু শিখেছি। তো অবশ্যই ব্যর্থতাকে আমরা সাফল্যের প্রথম ধাপ বলতেই পারি এবং ব্যর্থতা না থাকলে কেউ সফল হতে পারে না। প্রত্যেকটি মানুষের অভিজ্ঞতা তখনই আসে সে যখন কোনো জায়গায় একটা ধাক্কা খায় বা সেই ধাক্কার থেকেই সে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করে নতুন ভাবে তৈরি হয়। তো আমি এবার চলে যাব পার্টিসিপেন্ট পার্টে। আমি পার্টিসিপেন্ট পার্টে কিছু মানুষকে সুযোগ দেব, তা ওনাদের কাছ থেকে শোনার পরে অবশ্যই আমি আমাদের আরো কিছু স্যার ম্যাম, রেসপেক্টেড স্যার ম্যাম রয়েছেন, ওনাদেরকে শুনবো। তার আগে আমি পার্টিসিপেন্ট পার্ট থেকে আমি ডেকে নেবো স্বপন ভট্টাচার্য স্যারকে। উনি আনমিউট করেছিলেন, ওনাকে আমি সর্বপ্রথম আমি বলবো আসতে। তারপরে সুচিত্রা কুমার হালদার স্যার আপনি মিউট করে নেবেন, আমি এরপরে আপনাকে ডাকবো, আপনি রেডি থাকুন। আমি এই মুহূর্তে আমাদের সেই মানুষটিকে ডেকে নেবো, স্বপন ভট্টাচার্য স্যার, যিনি প্রতিনিয়ত কিছু বলার জন্য প্রস্তুত থাকেন। ওয়েলকাম স্যার, মিস্টার স্বপন ভট্টাচার্য স্যার। হ্যাঁ, ইয়েস ইয়েস। নমস্কার। নমস্কার, আমাকে কিছু বলার সুযোগ করে দিলেন। সমস্ত কো-হোস্ট এবং হোস্টকে জানাই শুভ নতুন শীত। হ্যালো, কে মিউট মিউট করুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমরা এখন নতুন ঋতুর সঙ্গে আমরা গা ভাসিয়ে চলছি। তাই এখন অনেকে সর্দি কাশি হতে পারে, তাই সবাইকে জানাই সবাই খুবই সাবধানে থাকবেন। শীত ঋতু খুবই ভালো, কিন্তু অনেক বাধা আছে, অনেক যন্ত্রণা আছে। তাই সবাই সঠিক সময় খাওয়া দাওয়া, সঠিক পোশাক পরবেন। নমস্কার, লেগারেন্স থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অন প্যাসিভ। ব্যর্থতা হলো মানুষের সাফল্যতা, ব্যর্থতা হলো মানুষের সাফল্যতা। যেমন জন এটা একজন একজন বিজ্ঞানী ইলেকট্রিকের বাল্ব
99 বার ফেল হয়েছেন, হয়ে 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 যেই 100 বার হলেন তিনি সাকসেস সুপারম্যান হলেন। ঠিক তেমনই আমরা 1 থেকে 100 কেন, 1 থেকে 1000 বার ফেলিওর হলে তবে আমাদের অভিজ্ঞতা হবে, তবে আমরা জানবো কি করে জিমেল তৈরি করতে হয়, কিভাবে আমাদের সিস্টেমটা তৈরি করতে হয়, কিভাবে টাকা নিলে টাকাটা ফেরত দিতে হয়, এবং এবং অন্যান্য কাজ সুপারম্যানের মতো আমাদের শিখতে হবে। তাই শেখার শেষ নেই, আমাদের শিখতে হবে। এই মনে করুন আমি মাধ্যমিক 2nd ডিভিশন, আমি কি একদিনেও হয়েছি? কম করে 10-12 বছর পর তবে আমি 2nd ডিভিশন পেয়েছি, তবে আমি একটা স্কুল থেকে মানে মাধ্যমিক পাস সার্টিফিকেট পেয়েছি। সেটা পেয়ে নিজেকে ধন্য বলে মনে হয়, কারণ আমি একজন 79% শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী সত্ত্বেও আমি পড়াশোনা করে মাধ্যমিক পাস করলাম। আমার মনে প্রাণে অনেক অনেক যন্ত্রণা, যেমন আমি যে 79% প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, আমার মনে হয় 79,000% মন মেজাজ খারাপ। তাও সত্ত্বেও আমি ডিজিটাল লেনদেন করি এবং আমাদের জনপ্রিয় চ্যানেলে নিশান সাকসেসে কথা বলি। সবাই প্রত্যেকের কথা বলতে শুনি, খুবই ভালো লাগে যে হ্যাঁ, পৃথিবীর মধ্যে এই কারাপশন যুগে আমাদের মানে ভালো মানুষ আছে, এখনো আছে, ভবিষ্যতেও বাড়বে। ভবিষ্যতে কারাপশন মানুষের সংখ্যা কমবে, আমাদের সংখ্যা বাড়বে। তাই সেই আশায়, সেই ভরসায় আমরা আছি। আমরা সেই সুদিনটি আমরা কবে দেখব সেই আশায় আছি। হ্যাঁ, এটা ঠিকই, আমরা না দেখতে পেলেও আমাদের পরবর্তী বংশধর, যেমন আমার মেয়ে, ছেলে, তারাই অনপ্যাসিভের ভোগ করবে। শিওর, 300 না, 3000 না, 3,00,000% আমাদের এতটাই বিশ্বাস। কারণ 2021-এর 1 নভেম্বর থেকে আমরা বিশ্বাসের যোগ্যতা অর্জন করেছি এবং সেই বিশ্বাস আমরা শেষ পর্যন্তই দেখবই। আর যিশু পিতার সহায় সবাইকে ভালো রাখবে এবং যিশু পিতা আমাদের পরম পিতা। যিশু পিতা হলো আমাদের পরম পিতা, তাঁরই আশীর্বাদে আমরা আগামী দিন জয় করব এবং কারাপশনকে দেখিয়ে দেব যে তোরাই মন্দ লোক, আমরা গুড সুপারম্যান। ধন্যবাদ স্যারকে আমাকে ডেকে নিলেন। লেক গার্ডেন্স থেকে স্বপন চ্যাটার্জি, পার্ট অফ
অন প্যাসিভ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে স্যারকে সত্যি কি বলবো, ছোট করব না। স্যার এমনই একজন মানুষ, আমরা প্রত্যেকেই জানি এবং স্যারকে চিনি। উনি বিভিন্ন ওয়েবিনার থাকেন এবং কথা বলেন। উনি যে ৭৯% প্রতিবন্ধী উনি বলেন, কিন্তু ওনার মানসিক দিক থেকে কিন্তু উনি কোন প্রতিবন্ধী নন। কারণ উনি যেভাবে আমাদের সামনে বলেন, ওনার যে মানসিক দৃঢ়তা, এর জন্য ওনাকে স্যালুট জানাই। এবং অবশ্যই ওনাকে দেখে আমাদের শেখা উচিত যে ওনার মতো একজন মানুষ যদি এগিয়ে এসে কিছু বলার চেষ্টা করেন প্রতিনিয়ত, তাহলে আমরা কেন চুপ থাকবো? আমাদের তো যথেষ্ট বলার মতো ক্ষমতা আছে এবং আমরা এতদিন ধরে ওয়েবিনারে থেকে অনেক কিছু শিখেছি। তো আমরা কেন বলবো না? অবশ্যই আমরা প্রত্যেকেই এগিয়ে আসবো, এগিয়ে এসে কিছু বলার চেষ্টা করব আমাদের মিস্টার স্বপন ভট্টাচার্য স্যারের মতো। সেই সঙ্গে উনি সবাইকে একটা মেসেজ দিয়ে গেলেন, যেটা হচ্ছে আমাদের কিন্তু এখন শীতকাল শুরু হয়ে গেছে। আমাদের মানে শীত পড়ে গেছে। আমরা প্রত্যেকেই সুস্থ থাকার জন্য যেসব প্রোটেকশন নেওয়ার, সেগুলো কিন্তু নেব। নিয়ে আমরা প্রত্যেকেই সুস্থ থাকবো। এটা কিন্তু উনি সবার জন্যই বলে গেলেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি এবার ডেকে নেব, আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছিলেন সুচিত্র হালদার স্যার। স্যারকে আমি আহ্বান করব, স্যার আপনি আসবেন, এসে আপনার আলোচনা রাখবেন আজকের টপিকের উপরে। ওয়েলকাম স্যার, মিস্টার সুচিত্র হালদার স্যার। হ্যালো। তো স্যারকে এই মুহূর্তে আমি পাচ্ছি না। আচ্ছা, আমাদের মাঝে আছেন আমির হোসেন পাটোয়ারি স্যার, উনি হ্যান্ড রাইজ করেছে। আপনাকে আমি আনমিউট অপশন দিলাম। স্যার আপনি আসবেন, এসে আপনি আপনার সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। ওয়েলকাম এমডি আমির হোসেন পাটোয়ারি স্যার, সুদূর বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি কিছু বলবো না স্যার, আমি এমন ইয়া করি, মানে মোবাইল রান দিয়ে আনছি আর স্যার, আমি বলবো না কিছু, আপনারা বলেন স্যার। ধন্যবাদ স্যার। ওকে ওকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। মাইকটা মিউট করে নেন। সত্যি আমির হোসেন পাটোয়ারি স্যার আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং উনি সর্বদাই আনমিউট করে কিছু বলার চেষ্টা করেন সেই প্রথম দিন থেকেই। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এরপরে বলবো, আর কেউ যদি কিছু বলতে চান আজকে টপিকের উপরে, অবশ্যই এগিয়ে আসবেন। আর যদি আপনারা না এগিয়ে আসেন, আমি চলে যাব আমাদের দীর্ঘ প্যানেল লিস্টে। রেসপেক্টেড স্যার ম্যামরা রয়েছেন। আমি যদিও বা কাউকে এখনো দেখতে পাচ্ছি না। না, আমি কাউকেই পাচ্ছি না। তো আমি চলে যাব। এই মুহূর্তে আমাদের মাঝে আছেন আমাদের রেসপেক্টেড ম্যাম, সুদূর বাংলাদেশ থেকে। আমরা প্রতিনিয়ত ম্যামের কাছে সুন্দর আলোচনা শুনে থাকি এবং আমি যাকে বলে থাকি যে রাজধানী এক্সপ্রেস, এবং আপনারা প্রত্যেকেই বলে থাকেন বাংলার অগ্নিকন্যা, সেই তসলিমা আক্তার ম্যামকে আমি ডেকে নেব আজকের এই টপিকের উপরে এই মুহূর্তে আলোচনার জন্য। ওয়েলকাম ম্যাম, মিসেস তসলিমা আক্তার ম্যাম। ওয়েলকাম। Thank you so much. Yes, yes. Good evening, Continue. sir. Good evening. Good evening. Thank you so much, দেবাশিস আসমল স্যারকে আমাকে সুযোগটুকু করে দেওয়ার জন্য। তো ওপি মিশন সাকসেসফুল অভিনয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রেসপেক্টেড অনারেবল ফাউন্ডিং মেম্বার্স, হোস্ট প্যানেল, আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রয় স্যার। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। খুব চমৎকার ভাবে আজকের ওয়েবিনারটি শুরু হলো পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে। যারা পাঠ করলেন ধর্মগ্রন্থ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারপর থেকে আমাদের টপিকস এর উপরে চলছে আলোচনা। সত্যি অনবদ্য প্রতিদিন যে টপিকস গুলা দেন, যিনি দেন তাকে রেসপেক্ট জানাই, কারণ টপিকস কিন্তু বের করাটা খুবই টাফ। প্রতিনিয়তই টপিকস এর উপর আলোচনা শুনতে হলে টপিকসটা মনোযোগী সহকারে সেটা গ্রহণ করতে হয়। একটি টপিকস থাকে যার উপরে দাঁড়িয়ে আমরা এই টপিকস এর আলোচনাটা শুনি এবং বলি। সেদিক থেকে আজকের যে টপিকস তা কিন্তু আমরা দেখতে পেলাম যে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে।
আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। কথাগুলি কেমন জানি একটু 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 বুঝে নিতে হবে, কথার মাঝে একটু ঘুরপেচ রয়েছে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম দক্ষতা অর্থাৎ একজন দক্ষ লোকের কাছ থেকে যখন শোনা যাবে, তখন তার দক্ষতা কিভাবে তৈরি হয় সেটা জানতে হলে তার অভিজ্ঞতা থেকেই তুলে ধরেন। আর অভিজ্ঞতা তখনই আসে যা বারবার চেষ্টা করে ব্যর্থতায় পর্যবসিত হয়। অর্থাৎ বারবার ব্যর্থ হওয়ার পরে যিনি সফল হন তার কাছে অভিজ্ঞতা থাকে দক্ষতার। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এই অর্থে ব্যর্থতা খারাপ কিছু নয়, কারণ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এটা সাফল্যের প্রথম ধাপ। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা রয়েছি, আমরা সকলেই সেটা অনুধাবন করতে পারছি আজকের এই টপিকস এর উপরে। তো সত্যি অনবদ্য আজকের এই টপিকসটা। তো সেই দিক থেকে যদি বলতে হয় তাহলে প্রথমে দক্ষতা আনতে হলে অভিজ্ঞতার দরকার, আর অভিজ্ঞতা আনতে হলে ব্যর্থতার দরকার। আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে যারা শীর্ষস্থানে রয়েছেন তারা কিন্তু একদিনেই সেই দক্ষতা অর্জন করেননি, তারা কিন্তু একদিনেই সফল হননি। তাদের পিছনে রয়েছে অনেক অনেক ইতিহাস, যে ইতিহাসগুলি আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে তিনি ব্যর্থ হয়েছেন না, তিনি জয়ী হয়েছেন। কিভাবে হয়েছেন? তিনার ইতিহাসের পাতা থেকে যে নামগুলি ভেসে আসে, প্রত্যেক ব্যক্তির জীবনে রয়েছে তার অনেক করুণ করুণ ইতিহাস, যে ইতিহাসগুলি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। তো সেই ব্যর্থতাই যদি সফলতার চাবিকাঠি হয়, তাহলে কিভাবে তারা পর্যবসিত করেন সেই ধাপগুলি কিছুটা যুক্তিকতার মাধ্যমে তুলে ধরতে হবে, নয়তো কথাগুলি একেবারে অস্পষ্ট রয়ে যাবে। তো আমরা জানি আমাদের কোম্পানির যে আজকের যে পরিস্থিতি এবং পরিবেশ তা কিন্তু একদিনে হয়নি। বারবার ব্যর্থ হওয়ার পরেও তিনি কিন্তু হালটি ধরেছেন, সেই হালটি ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর পৃথিবীর মাঝে যারা এই প্ল্যাটফর্মটিতে জয়ী, বিশ্বের মাঝে স্থাবর কোম্পানি যতই আমরা বলি না কেন, কিন্তু তারা কিন্তু একদিনে সেই স্থানটি অর্জন করেন নাই। নোবেল বিজয়ী থেকে শুরু করে একে সাধারণ পর্যন্ত হলেও সেই ধাপগুলি কিন্তু ব্যতিক্রম নেই। তো আজকের যে টপিকসটা আমরা দেখতে পেলাম তা কিন্তু চমৎকার টপিকস। সেই টপিকসটি কিন্তু সেই টপিকসের কথাগুলি কিন্তু আমার নয়, আপনার নয়, কথাগুলি বলেছেন নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। কথাগুলি খুব চমৎকার ভাবে লিখে গেলেন নেলসন ম্যান্ডেলা। আমরা নিশ্চয় তাকে চিনি না, হয়তো দেখি নাই, কিন্তু নাম শুনেই চিনতে পারি। তাহলে এমন মহান ব্যক্তির পক্ষে সম্ভব এই ধরনের কথা বলা। তাহলে কিছু তথ্য আমি তুলে ধরি। কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে? নিশ্চয় না। সফল জীবন যেমন পুষ্পসজ্জা নয়, তেমনি সফলতা রাতারাতি ধরে নেওয়া যায় না বা ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে রয়েছে ভাঙ্গা গড়ার বিরাট ইতিহাস। পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি, কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পেছনের গল্পগুলো? হ্যাঁ, আজকের নিবন্ধনে আমরা যে টপিকসটা পেলাম তা থেকে বেরিয়ে আসলো যে কিভাবে বিশাল পাহাড় পেরিয়ে কিভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছেন এমন বিশেষ ব্যক্তিবর্গের কয়েকটি কথা যদি বলি। শোইচিরো হোন্ডা, জীবন যুদ্ধে জয়ী এক সৈনিক, নাম শোইচিরো হোন্ডা, যিনি বারংবার ব্যর্থতার পরও সফল হওয়ার জন্য স্বপ্ন দেখেছেন। ছোটবেলা থেকে কলকবজা নিয়ে কাজ করতেন, ভালোবাসতেন তিনি। মাত্র 15 বছর বয়সে তিনি বাড়ি থেকে বের হয়ে যান হোন্ডা, অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তাহলে কিভাবে তিনি সফল হলেন শুনি এবারের বিষয়গুলি। চলে যান রাজধানী শহর টোকিওতে এবং কাজ নেন একটি গ্যারেজে, যেখানে কলকবজা পরিষ্কার ও মালিকের বাচ্চাদের দেখাশোনা করতেন তিনি। ইচ্ছে ছিল টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন, কিন্তু সাক্ষাৎকারের পর চাকরিটা আর কপালে জুটেনি। তাই বলে তিনি থেমে যাননি, নিজের ঘরে বসে বানাতে শুরু করেন স্কুটার। অর্থাৎ তিনি যে চাকরিটা করতেন তাও কিন্তু হারিয়ে ফেললেন। তাহলে এখন কিভাবে কি করবেন?
তো ঘরে বসেই বানাতে শুরু করলেন স্কুটার। চেষ্টা ত্রুটি না করে রাতের পর রাত নিরলস পরিশ্রম করে যান এবং 1946 সালে তৈরি করেন মোটর চালিত সাইকেল এবং 1948 সালে প্রতিষ্ঠা করেন হুন্ডা মোটর কোম্পানি। শ্রম ও সাধনার বদৌলতে এক কোম্পানি হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হুন্ডা কোম্পানি। সফলতা তাকে দারুণভাবে বরণ করে নেয়। তিনি কিন্তু একদিনে সেটা করেননি, তার পিছনে কিন্তু আরো ইতিহাস রয়েছে। তিনি যখন চাকরি করেন তখন কিন্তু ওনার চাকরিটা যখন চলে যায় তখন তাকে সাসপেন্ড স্বরূপ সাইকেল মুছানোর জন্য দেওয়া হয়। সাইকেল মুছতে মুছতে তিনি একসময় ভাবলেন যে কি করে এই সাইকেলটা তো চালানো যাচ্ছে না, রিপেয়ারিং করা দরকার। অদ্যাবধি তিনি সেই গ্যারেজে চলে গেলেন যেখানে সাইকেল মেরামত করা যায়। কিভাবে মেরামত করলো তিনি কিন্তু অকপটে সেই দৃশ্যগুলো দেখলেন এবং মনে মনে কল্পনা করতে শুরু করেন এবং সেই কল্পনা থেকেই তিনি চিন্তা করলেন তাহলে একটি সাইকেল কিভাবে তৈরি করা যায়। তা অনেকগুলি এখানে পার্টস লাগে, সেই পার্টসগুলি তারা কোথায় থেকে জোগাড় করে, কিভাবে জোগাড় করে, একের পর এক তথ্য সংগ্রহ করতে লাগলেন এবং সেই তথ্যের মারফতে তিনি একে একে সেই পার্টসগুলো কিনে আনলেন। আনার পরে কিভাবে মেরামত করতে হয়, কিভাবে কি করতে হয় সেইগুলিও তিনি নিত্য নতুন ভাবে আকর্ষণ ভাবে দেখতেন এবং সেটাকে আবারও ফলো করতেন। সেইভাবে তৈরি করতে করতে এক সময় তিনি মোটর সাইকেলে তৈরি করে ফেলেন এবং যে ধাপগুলি ওনার জীবনের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স জুগিয়েছিল যে ব্যর্থতা, ওনার চাকরি চলে যায়, কিছু করার থাকে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যে ঘুরে দাঁড়িয়েছেন এবং সেটাকে আবারও তিনি অকপটে স্বীকার করে নিয়ে আবার সাইকেল তৈরি করলেন। জাপান থেকে তিনি পার্টস আনলেন এবং বারংবার তিনি হুন্ডার জন্য সে স্টাডি করতে লাগলেন এবং সিস্টেমেটিক্যালি তিনি সবকিছু এক সময় গড়িয়ে দেন এবং যেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে আশাটা করেছিলেন সেটাই তিনি সফল হতে পারলেন। অথচ একজন ক্লার্ক থেকে হিরোন্ডার মালিক হয়েছেন, অর্থাৎ যে মালিকের অকপটে তিনি সেটা নিজেই করে ফেললেন এবং সেই জায়গায় প্রথম অবস্থায় কিছু তৈরি করে করে মার্কেটে সেল দিতেন এবং এক সময় তার নাম প্রচার এতই বেড়ে যায় যিনি নাকি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এক সময় তিনি 5 কোটি মোটরসাইকেল তৈরি করেছেন। ক্লার্ক থেকে হিরোন্ডার মালিক এবং 5 থেকে 600 কোটি হুন্ডা বিক্রি করলেন তিনি। এই যে একটা অকপটে তিনি নিরলস শ্রম এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও যে মেধাকে কাজে লাগিয়েছেন, একেই বলে সফলতা। সফলতা কিন্তু একদিনেই আসে না। তেমনি জ্যাকমা, চীনের ব্যবসায়ী আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাকমা সারা পৃথিবীর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণার নাম, আদর্শের নাম। প্রশ্ন হলো জ্যাকমা কি রাতারাতি সফল হয়েছেন? না, রাতারাতি সফল হননি। তার সফলতার পেছনে রয়েছে ব্যর্থতার করুণ কাহিনী। তিনি বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন কিন্তু কখনো ভেঙে পড়েননি। সফলতার অদম্য ইচ্ছে নিয়ে হেঁটে গিয়েছেন দুর্গম পথে। চীনের জাতীয় কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হতে সময় লেগেছে 3 বছর। সেখানে বছরে মাত্র একবার সুযোগ দেওয়া হয়। সেখানে জ্যাকমা লেগেছে তৃতীয় চান্স, অর্থাৎ তৃতীয়বারের মতো সেই সুযোগটিকে পেয়ে গেলেন। হার্ভার্ডে ভর্তির জন্য আবেদন করেছেন 10 বার, কিন্তু প্রতিবারেই তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। হুচট খেতে হয়েছে চাকরির বাজারেও। ছোট বড় প্রায় 30টি কোম্পানিতে অবদান করেও কোনো সুফল আনেননি। বারবারের মতো তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু তারপরেও প্রত্যাখ্যান হয়েছেন বিভিন্ন দিক থেকে। তারপরে তিনি ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন। পুলিশের চাকরিতে আবেদন করেও ব্যর্থ হয়েছেন। এমনকি তার শহর KFC চালু হলেও সেখানে আবেদন করে ব্যর্থ হয়েছেন। আলিবাবার সফলতার আগে আরো 2টি উদ্যোগ খুব খারাপ ভাবে ব্যর্থ হন, তবু তিনি হাল ছাড়েননি। সফলতার স্বপ্ন দেখেছেন দিনের পর দিন। তাই তো আলিবাবা বর্তমানে বিজনেস টু কাস্টমার সার্ভিস দেওয়ার কয়েক শত বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। ফোর্বসের রিয়েল টাইম নেট ওয়ার্থ এর হিসাবে অনুযায়ী জ্যাকমার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় $34 বিলিয়ন। ভাবা যায় কোথায় গিয়ে দাঁড়িয়েছেন তিনি।
যে নাকি কোথাও চান্স পেত না, একবার দুইবার 10 বার চান্স নেওয়ার জন্য ট্রাই করতো, আর সেই জ্যাকমাই আজকে সারা বিশ্বের মাঝে বাণিজ্য বাজারের তার অবদানের প্রথম ধাপে তিনি রয়েছেন। 34 বিলিয়ন ডলারের মালিক। বিল গেটস এর কথা যদি বলি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস একাধারে 13 বছর ধরে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। পড়াশোনার পাঠ শেষ করতে না পারায় বিল গেটস কিভাবে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে রূপান্তরিত হলেন তা নিশ্চয়ই বারবার ভাববার বিষয়। হার্ভার্ড ছেড়ে তিনি শুরু করেন ব্যবসা, তবে সফল হতে পারেননি প্রথম ব্যবসা ট্রাপ অফ টেরারে। তাতে ভেঙে পড়েননি তিনি, বরং আরো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করেন মাইক্রোসফট নামে নতুন প্রতিষ্ঠান। মাইক্রোসফট শুরু করার পর থেকে তাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। তিনি একাধারে সেটাকে পরিশ্রমে এবং তার উদ্যোগে তার দক্ষতায় কিন্তু এগিয়ে চলাই তার আজকের অভিজ্ঞতার পেছনেই তিনি সফল হয়েছেন। হারল্যান্ড ডেভিড স্ট্যান্ডার্ডস খাবারের জনপ্রিয় ব্র্যান্ড KFC এর কথা কে না জানেন, এও সবাই জানে। KFC প্রতিষ্ঠাতা হারল্যান্ড ডেভিস স্ট্যান্ডার্ডস একজন সফল ব্যক্তি, কিন্তু তার সফলতার পেছনের গল্প জানা আছে কি? যা বারবার ব্যর্থ হয়েছেন ডেভিড স্যান্ডার্স। তিনি রেলওয়ের শ্রমিক হিসাবে কাজ করেন বীমা কর্মী হিসাবে, কিন্তু কোনো কিছুতে মন বসাতে পারেননি। 1920 সালে নিজের কিছু জমানো টাকা দিয়ে বোট কোম্পানি খুলেন, তারপর যোগ দেন ইন্ডিয়াতে চেয়ার অফ কমার্সে। সেখানেও মন বসেনি তার, ওখানেও চাকরি ছেড়ে দিয়ে কেন্টাকিতে একটি টায়ার নির্মাণকারী প্রতিষ্ঠান সেলসম্যানের কাজে নিযুক্ত হন, কিন্তু সেই কোম্পানি বন্ধ হয়ে যায় 1924 সালে। তারপর ক্যান্টারিও স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির ম্যানেজারের সাথে পরিচয়ের সুবাদে একটি সার্ভিস স্টেশনে চাকরি পান তিনি, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। ওই কোম্পানিটিও দেউলিয়া হয়ে যায় 1930 সালে। 24 বছর বয়সে বেকার হয়ে পড়েন হারল্যান্ড ডেভিস স্ট্যান্ডার্ডস, তবুও থেমে থাকেননি। স্বপ্ন দেখা বন্ধ করেননি, স্বপ্নের গতিটাকে আরো বাড়িয়ে দেন। খাবার তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের সরবরাহ করা শুরু করলেন। নানা ঘাত প্রতিঘাত হুমকি সহ্য করেও তিনি টিকে গেলেন। 1952 সালে তিনি বাণিজ্যিক ভাবে নিয়ে এলেন তার অনেক সাধনার রেসিপি কেন্টাকি ফ্লাইড চিকেন। সেলভিলে নতুন একটা রেস্তোরাঁ খুললেন তিনি, সেখানেও শুধু ফ্রাইড চিকেন এই ডিশটাই পাওয়া যায়। লোকজন হুমড়ি খেয়ে পড়লো নতুন এই আইটেম চোখে দেখাতে। সবার পছন্দ লাগলো, বিক্রি করে কুলোতে পারছিলেন না। কর্নেল স্যান্ডার্ড শুরু করলেন বিভিন্ন শহর কেন্টাকি ফ্লাইড চিকেনের শাখা খোলা। প্রথমে আমেরিকা, তারপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লো, শুরু করলো KFC। 1955 থেকে 65 এই 10 বছরে চীনে, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে KFC প্রায় 600 বেশি শাখা খোলা হয়েছিল। রমরমা ব্যবসা চলছিল। এতদিনে দেখা যায় সাফল্যের তরি চলা শুরু করলো মাতালো গতিতে। সেই থেকে আর থেমে থাকতে হয়নি। যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি ব্যবসায় সফল উদ্যোক্তা হিসাবে প্রথম স্থানটি অর্জন করেছিলেন। তো এইভাবে দেখা যায় আরো অনেক মনীষীর জীবনী। তাহলে এই একদিনে কিন্তু কেউ সফল হননি। জেকে ব্লাউলিং পৃথিবীর লেখালেখি করে প্রথম বিনিয়োগকারীদের বনে যাওয়া লেখিকা জেকে ব্লাউলিং। রাতারাতি জনপ্রিয়তা পাওয়া লেখিকার ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না। প্রথমবার তিনি যখন হ্যারি পটারের পাণ্ডুলিপি নিয়ে একটি প্রকাশনীতে যান, প্রকাশনীর মালিক তো হেসেই উড়িয়ে দিলেন তাকে এবং তার সৃষ্টিকর্মকে। অন্যের কথায় কান না দিয়ে নিজের উপর বিশ্বাস অটুট রেখে তিনি বিভিন্ন প্রকাশনীর দ্বারে দ্বারে পাণ্ডুলিপি নিয়ে হাজির হয়েছেন, কিন্তু 13 জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যান হয়েছেন তিনি। তারপরেও থেমে থাকেননি, পুনরায় নব উদ্যমে কাজ করে গেছেন বলে হ্যারি পটার সিরিজ প্রকাশ হওয়ার পর থেকে সাহিত্য জগতের সর্বোচ্চ আসন থেকে কেউ তাকে সরাতে পারেনি। 1997 সালে এই বই প্রকাশের সাথে সাথে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এই লেখিকা সারা পৃথিবীর ব্যাপী বইটির মিলিয়ন কপি বিক্রি হয়েছে। হ্যারি পটার সিরিজ শুধু বই হিসাবে সীমাবদ্ধ থাকেনি,
তা নিয়ে সিনেমা হয়েছে এবং লাখো মানুষের হৃদয় জয় করেছে জ্যাকে বাউলিং, পেয়েছেন অনেক পুরস্কার। এরকম পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই হাজারো হাজার জীবনী রয়েছে যারা নাকি অক্লান্ত পরিশ্রম করে এনেছেন সফলতায় ব্যর্থতা যখন হয়েছেন তখন যদি হাল ছেড়ে দিতেন তাহলে আজ পর্যন্ত তার নাম কেউ স্বর্ণাক্ষরে লিখাও থাকতো না পৃথিবীর ইতিহাসে, আর কেউ তার নাম মনেও রাখতো না। সেই দিক থেকে সফলতার গল্প বলতে গেলে বিদ্যুৎ আবিষ্কার কিন্তু একদিনে হয়নি। 999 বার ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পরে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এতবার ব্যর্থ হওয়ার পর কিভাবে আপনি সফল হলেন, তখন তিনি বলছিলেন যে না, আমি তো 999 বার ব্যর্থ হইনি, আমি কিন্তু বারবার ধাপ পরিবর্তন করেছি, আমি সফলতার এক থেকে আরেকটা স্থলে উন্নীত হয়েছি। তাহলে এই যে তার চিন্তা ভাবনা চেতনা তাকে কিন্তু জাগিয়ে তুলেছে যে এইটুকু করার পরে আর কি করতে হবে, আর একটু ধাপ ওঠার পরে আর কি করতে হবে। এইভাবেই কিন্তু সফলতা হওয়া যায়। সফল ব্যক্তিদের বেলায় যেরকম আমাদের ছোটবেলার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি আমাদের হাঁটি হাঁটি পা পা করে এক পা দু পা যাওয়ার পরে শিশু বাচ্চাটি পড়ে যায় এবং হুঁচট খেয়ে পড়ে গেলে সঙ্গে সঙ্গে কান্না শুরু করে, মা দৌড়ে গিয়ে কুলে তুলে নেয়। আবারও যখন ছেড়ে দেয় তখনও কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গেলে মা কিন্তু দূর থেকে হাততালি দেয়, উঠো উঠো বলে তাকে আবারও সাহস জুগিয়ে দেয়। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকে হাঁটতে শিখেছি। তাহলে কোনো কিছুই কিন্তু এমনি এমনি সফল হওয়া যায় না, সেই সফলতার পিছনে দৌড়াতে হয়, কাঠকড় পুরাতে হয়, পরিশ্রম করতে হয়। আমাদের মিস্টার এস মুফাররেজ স্যার এমনই একজন মহান ব্যক্তি যিনি নাকি 2000 সাল থেকে 2002 সাল থেকে শুরু করেছিলেন অনপেসিভ নাম নয়, তেনার অভিজ্ঞতা অর্থাৎ আইটি কোম্পানির পদাচারণা 25 বছর অভিজ্ঞতাকে কাজে কিভাবে লাগানো যায়, এরপর থেকে উনার শুরু হয় সেই যাত্রা। অর্থাৎ 2002 থেকে 2004 পর্যন্ত উনি সেইটাকে নিয়ে চিন্তা ভাবনা করলেন। তার বহি প্রকাশে 2004 থেকে 2018-তে এসে সেটাকে রূপদান করলেন এই পৃথিবীর মাঝে। 2018 থেকে 2024 একের পর এক কিভাবে তিনি ব্যর্থ, কিভাবে তিনি সফল, প্রতিটি গল্পই কিন্তু আমাদেরকে তিনি জানান দিয়েছেন বিভিন্ন ওয়েবিনারের মাধ্যমে। আমরা প্রত্যেকে শুনেছি তার ব্যর্থতার কথা, শুনেছি তার অকুপটে স্বীকার করেছেন যে যা কিছু হয়েছে তার জন্য মানে ব্যর্থতার জন্য আমিই দায়ী। এমন কোন ব্যক্তি আছে যে তার নিজের ব্যর্থতা নিজে স্বীকার করতে পারেন? মহান ব্যক্তির পক্ষে সেটা সম্ভব, আর তিনি জানেন সেটা পারবেন, সেটা করবেন। আর তার পক্ষে একমাত্র ভাবা যায় যে তিনি বলতে পারেন যে আমি ব্যর্থতার জন্য আমিই দায়ী। তারপরে আবারও ঘুরে দাঁড়িয়েছেন, তার এই মাঝ থেকে দেখেন যদি সেই কথাগুলো আমরা সবাই জানি তারপরে কিছু না কিছু বলতেই হয়। যখন আমরা আমাদের কোম্পানিটি আমাদের ফাউন্ডারশিপ নেওয়া শেষ হয়ে যায় তারপরে উনার আইনি লড়াই শুরু হয়ে যায়। আমাদের ভিতরগত কিছু ফাউন্ডিং মেম্বার ছিল আমেরিকারই, তারা কিন্তু ওইখান থেকে তাদের সুবিধাবাদী ছিল, তারা কিন্তু সেই সুবিধা ভোগ করতে পারবে না বলেই এখান থেকে চলে যায়। এবং সে শুধু নিজেই যায় নাই, তার যে টিম ছিল প্রায় 400-র উপরে তার টিম ছিল, প্রত্যেক মেম্বারকে টেনে হিসেবে এখান থেকে বের করে নিয়ে যেতে চাইলো। কিন্তু আমাদের মিস্টার এস মুফাররেজ স্যার বললেন এখানে কারেকশন করার জন্য এসেছি, কারেকশন আপনি করবেন আর আমি সেটা মেনে নিব, তা কখনো হতে পারে না। তাদের লিগ্যালিটির জন্য তাদেরকে রেখে দেওয়া হবে আর আপনার কারেকশনের জন্য আপনাকে এখান থেকে ছাঁটাই করা হলো। অতএব তাকে কিন্তু বের করে দেওয়া হলো শুরুতেই, এবং সেই মহিলাই কিন্তু পরবর্তীতে রূপ নেয় ভয়ঙ্কর রূপ, যা নাকি আইনি লড়াইয়ে প্রতিপন্ন করে আমাদের সিইও মিস্টার এস মুফাররেজ স্যারকে। তিনি কিন্তু আইনি জটিলতাকে এড়িয়ে আবারও তিনি জয় করে আনতে চলেছেন সেই ধাপগুলি। তার পাশাপাশি আমরা যখন দেখেছি আমাদের ওখানে একটা পারচেজ করেছি তখন কিন্তু ব্যাংকগুলি তাকে কিন্তু কিভাবে পরাহস্ত করেছে আমরা তার ইতিহাস জানি। আবারও যদি বলি আমাদের মাঝ থেকে বড় বড় স্থানগুলিতে যারা ছিলেন তারা কিন্তু কুক্ষিগত করেছেন অনেক কিছু, তাদেরকে কারেকশন করার জন্য কিন্তু তারা লিপ্ত হয়ে উঠলো, মরিয়া হয়ে উঠলো কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার জন্য। আবারও প্রাণ যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করে নিজেই সমস্ত কিছু হ্যান্ডেলিং করছেন। একজন বীরের পক্ষে, একজন অভিজ্ঞতার আলোকে দক্ষ নাবিকের পক্ষে সম্ভব সেইগুলোকে কারেকশন করে
এগিয়ে চলা। আজ পর্যন্ত আমরা যে দীক্ষা শিক্ষা পাচ্ছি আমাদের সিওর কাছ থেকে, আর হয়তো আমরা কিছুটা জানি, কিছুটা হয়তো শুনি, সেই দিক থেকে যতটুকু জানা ততটুকু থেকে অভিজ্ঞতা এইটাই বলছে যে তিনি ব্যর্থ হবার নন, কারণ ব্যর্থ আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে তিনি সফল হবেন ইনশাল্লাহ। সেই ধাপগুলিকে অতিক্রম করে আবারও তিনি যেই আপডেট ওনার লিডারদের মাঝ থেকে আমরা যে আপডেটটা পেলাম গতকালকেও, তা দেখে আরো আশান্বিত হলাম। আমরা জানি এই কোম্পানির বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, বর্তমানে কি করছে কোম্পানি, হয়তো অনেকেই বলছে অনেক কথা, কিন্তু তার সেদিকে আমাদের কারো কর্ণপাত নেই, কারণ আমরা জানি আমাদের কোম্পানি নিজস্ব গতিতে চলছে, কারণ একমাত্র আমাদের সিও মিস্টার এস মোফারে স্যার সেই স্থানগুলি ধরে রেখেছেন বলেই আজকে তিনি পারছেন এইটুকু এগিয়ে নিতে। সারা বিশ্বের কে এক করে জায়ান্ট কোম্পানি রূপে রূপ দেওয়ার জন্য যে বদ্ধপরিকর হয়ে তিনি এগিয়ে নিচ্ছেন, সত্যি অসাধারণ গতিতে চলছে আমাদের এই কোম্পানি, এবং আমাদের সিও মিস্টার এস মোফারে স্যার তা হয়তো ইতিহাসের পাতায় আবারও স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে আজকের যে দিনগুলি তিনি অতিবাহিত করছেন। সেই দিকে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে তিনি কি করতে চাচ্ছেন। করাকশনকে কারেকশন কথাটি বলা যত সহজ, কিন্তু করা ততই কঠিন। সত্যি অনবদ্য আমাদের সিও মিস্টার এস মোফারে স্যার সেলুট জানায় আমাদের এই ওয়েবিনারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তার মতো এরকম দুঃসাহসী অভিযান কিন্তু আর কেউ করতে পারেনি। বারবার ব্যর্থ হওয়ার পরে তিনি সফলতার স্বপ্ন আবারও ঘুরে দাঁড়িয়েছেন, আবারও দেখতে শুরু করেছেন। সেই দিকে দৃষ্টিপাত করে গতকালকে যে কিছু আপডেট পেলাম সেই পোস্টগুলি থেকে, তখনই সেটা আরো উপলব্ধ হলো। অর্থাৎ এটি আমার ইনবক্সে কিছু তাপ সৃষ্টি করছে। লোকেরা জিজ্ঞাসা করছে কেন তিনি পণ্য কেনার কথা বলেছেন। যখন শেষবার যখন আমরা তাকে দেখেছিলাম তখন বলেছিলেন আমাদের মানি ব্যাগগুলি দূরে রাখুন, আপনার এখন তাদের প্রয়োজন নেই। কিছু জিনিস আছে, মৌলিক জিনিস, যা আমাদের বুঝতে হবে সামনে কি আছে। অর্থাৎ তিনি বলেছেন কি আমাদের কিন্তু দুইবারই পকেট থেকে দিতে হবে, এরপরে আর নয়। অর্থাৎ আমাদের যে মানি ব্যাগগুলি আছে তাকে দূরে রাখার কথা বলেছেন। তাহলে শুনি আর কি বলেছেন তিনি। প্রথমত আমরা আমাদের ব্যবসার পুনর্গঠনের এই সময় থেকে ফিরে আসছি এবং আবার শুরু করার জন্য সবকিছু আবার একত্রিত করছি। পর্যায় 2 কেউ একে বলে। সত্য হলো আমরা যা কিছু ঘটেছে তার সাথে কিছু সময় হারিয়েছি, আর আমরা অবশ্যই আমাদের সিওর কণ্ঠে শুনতে পাচ্ছি যে তিনি হারানোর সময়ের জন্য কতটা আগ্রহী। তারা আগ্রহী হলো এখন সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করা, এবং আমরা আমাদের নতুন ওএস পেয়ে গেলে তিনি গতি বাড়াতে প্রয়োজনীয় কিছু জিনিস করতে পারেন। আমাদের কোনো ধারণা নেই যে তিনি আমাদের জন্য কি সঞ্চয় করেছেন। এটি আপনার যতটা বিরক্ত করতে পারে, আমি শুধু বলতে পারি আপনাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কিভাবে এটি আমাদের জন্য উন্মোচিত হয়। দ্বিতীয়ত তিনি যে কথাটি বলেছেন সেটা হলো পণ্য কেনার বিষয়ে আমাদের ওএসএ আমাদের আসল ওয়ালেট অর্থাৎ পকেট মানি, আমাদের যে ওয়ালেটটা রয়েছে, আমরা যে ওএসএ যে ওয়ালেটটা দেখি সেটাই কিন্তু আমাদের আসল ওয়ালেট অর্থাৎ পকেট মানি, এবং আমাদের ডিজিটাল ওয়ালেটের মধ্যে পার্থক্য করতে হবে। এর যখন বলে আপনার মানি ব্যাগ দূরে রাখুন, অবশ্যই তার মানে আমাদের আসল মানিব্যাগ তিনি চান না যে আমরা আমাদের ব্যক্তিগত অর্থের আর বেশি ব্যয় করি। যাই হোক, এটি তাদের জন্য যারা তাদের অ্যাকাউন্টে সক্রিয় করেছেন এবং একটি ওখানে একটা পারচেজ করে সদস্যতা কিনেছেন। যারা তাদের অ্যাকাউন্ট সক্রিয় করেছিলেন তাদের জন্য আচ্ছা, আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তারা কি অফার করছে। আমাদের অ্যাকাউন্টগুলি সক্রিয় রাখতে আমাদের অবশ্যই অন্তত একটি পণ্য কিনতে হবে, যেটা আমরা আগেই ক্রয় করে বসে আছি। আমাদের মধ্যে কেউ ও কানেক্ট সাবস্ক্রিপশন কিনেছেন এবং কেউ এখনো করেননি। যাদের ব্যক্তিগত সমস্যা আছে, যারা ইতিমধ্যে ও কানেক্ট কিনেছেন তাদের ডিজিটাল ওয়ালেটে কিছু টাকা আছে, অর্থাৎ আমাদের ও কয়েন রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। যাদের সমস্যা নেই তাদের এখনো এটি নেই, এখন আর কিন্তু প্যাকেজ পারচেজ করার সুযোগটি এই মুহূর্তে দিচ্ছেন না, সেই কথাই বললেন। যখন নতুন ওএস এবং নতুন ওয়ালেট নিয়ে আসে, আমরা দেখব কিভাবে তিনি প্রত্যেককে উপার্জন শুরু করার সুযোগ দেওয়ার সমস্যার সমাধান করেছেন। আমরা এই মুহূর্তে জানি না, এবং
আমরা যা বলি তা শুধু অনুমান হবে, কিন্তু নিশ্চয়ই সেটা উন্মোচিত হবে আমাদের আমরা এসের জন্য অপেক্ষা করব, তাহলে আমরা দেখতে পাবো নিশ্চয়ই সেই দিকগুলি। আমি এমন কিছু জিনিস সংরক্ষণ করেছি যা অনেক লোক এখনো শেষ পর্যন্ত বুঝতে পারেনি বলে মনে হচ্ছে। যখন এটি পেমেন্টের ক্ষেত্রে আসে, অনপেসি পণ্যগুলি সাবস্ক্রিপশন ভিত্তিক, তার মানে আগের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের সাবস্ক্রিপশন পুনর্বিকিরণ করতে হবে। তা আমরা জানি যে আমাদের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকে, তাকে আবার পুনর্নির্বীকরণ করতে হবে। এটি অ্যাকাউন্ট সক্রিয় রাখবে যদি আপনার শুধুমাত্র একটি পণ্য থাকে, আর সেই কারণে আমরা কমিশনও পাই। সর্বদা মনে রাখবেন, এটি একটি বিশেষ উপলক্ষ, একটি নতুন সূচনা। এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলি ব্যাখ্যা করার জন্য এসের জন্য অপেক্ষা করা যাক, কিন্তু অনুগ্রহ করে বুঝুন যে আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে সাবস্ক্রিপশন নিয়মিত পুনর্বিকিরণ প্রদান করতে হবে। এসের লক্ষ্য হলো এর জন্য কমিশনের টাকা ব্যবহার করা, অর্থাৎ আমরা আরো যে নতুন নতুন পণ্য প্রোডাক্ট আসবে সেইগুলোকে আবারও বাই করতে হবে, কিন্তু পকেট থেকে নয়, আমাদের ওএল এর থেকে। সেই কথাটি ওইখানে তুলে ধরা হয়েছে। সেজন্য তিনি আমাদের মানিব্যাগ রেখে দিতে বলেছেন। আমাদের একটি ডিজিটাল ওয়ালেট থেকে টাকা ব্যবহার করা উচিত, সত্যিকারের ওয়ালেট নয়। আমরা কি পুনর্নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থ থাকবে? মনে রাখবেন, প্রথম বিক্রয় থেকে আমাদের 100% কমিশন আছে। আমরা শুধুমাত্র একটি বিক্রয়ের সাথে বিরত, বাকি সবই নিট লাভ। এখন সব জেনে কোনো পণ্য কিনবো এবং তা কখন নির্ধারণ হবে তা আমাদের এসতারেই জানান দিবেন। অনুগ্রহ করে বর্তমানে থাকার চেষ্টা করুন, যাতে আপনি আপনার ব্যবসার জন্য সেরা সিদ্ধান্ত নিতে পারেন। এখানেই আমরা শেষ করব, এসের কাছ থেকে শুনেছি। তাহলে উনি যে লিডারের মাধ্যমে কথাটি প্রকাশ করেছেন, সত্যি অনবদ্য। আমরা বুঝতে পারলাম বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অতএব আর আমাদের কোনো টেনশন নেই, আমরা এগিয়ে যাব আমাদের সিসিউ মিস্টার এস মুবারক স্যারের সাথে। সেই অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে কে আবারও ধন্যবাদ জানিয়ে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিলাম আমাদের দেবাশিস শেষমল স্যারের কাছে। ওভার টু স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ আলোচনা করে গেলেন আমাদের তসলিমা আক্তার ম্যাম। সত্যি যারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন, আপনারা কিন্তু অনেকটাই নলেজিত হলেন স্যারের এই আমাদের ম্যামের কথায়। উনি কিন্তু শুধু টপিকের উপরে আলোচনা করেছে তা নয়, বর্তমান সমসাময়িক যে বিষয়গুলি সেগুলোও কিন্তু উনি তুলে ধরলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের ধীরন স্যারের যে ভিডিও পোস্টটা ছিল সেটাও কিন্তু উনি বর্ণনা করলেন। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি প্রতিনিয়ত সুন্দরভাবে আলোচনা করে থাকেন, সেটা আজও তার ব্যতিক্রম নয়। যে টপিকই হোক, যারা আলোচনা করে থাকেন তারা কিন্তু সত্যিকারে সেই আলোচনা মানে সেই টপিকের উপর দিয়েই আলোচনা যে কি করতে হবে সেটাও তারা জানে। যাই হোক, আজকের টপিকের উপরে আমরা খুব সুন্দর একটা আলোচনা পেলাম এবং আমরা অনেকটাই বুঝলাম যে সত্যিকারে ব্যর্থতা আমরা বলে থাকি, আসলে ব্যর্থতাটা কি সেটার একটা ধারণা হলো। তো অনেকটাই সময় আমি পার করে ফেলেছি। আমি আজকের দিনের শেষ বক্তা হিসেবে আমি ডেকে নেব, আমাদের মাঝে আছেন আমাদের সেই সবার প্রিয় স্যার, ওপি মিশন সাকসেস ফ্যামিলি গর্বিত, যিনি আমরা প্রতিদিন আমাদের সামনে খুব সুন্দর নলেজ শেয়ার করেন এবং টপিকের উপরে আলোচনা রাখেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় এসি বর্মন স্যার। এসি বর্মন স্যারকে নিয়ে আজকের আমি মিটিংটি ক্লোজ করব। স্যারকে বলবো, স্যার আপনি আসবেন, এসে আজকের মিটিং এর সারাংশ স্বরূপ বা টপিকের উপরে আলোচনা স্বরূপ কিছু বলবেন, বলে আপনার দ্বারাই আজকের মিটিংটি সমাপ্ত করব। আসুন স্যার, আপনাকে আহ্বান করছি, স্যার আপনি আসুন, এসে আজকের আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ওয়েলকাম। Welcome, sir. Yes, Yes. thank you very much. Good evening, all the respected global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন, এক্সাইটমেন্টে রয়েছেন। আর এক্সাইটমেন্টে থাকাটা দরকার, বেশি না, মনে মনে এক্সাইটমেন্ট থাকবো। কারণ আমরা জানি অনপেসিভ কি করতে চলেছে, আমরা কোথায় রয়েছি আমরা জানি, আমরা ছাড়া কেউ জানে না। আজকে 18ই নভেম্বর
2024 সোমবার যেভাবে পপ আপটা আমাদের দেওয়া আছে, কাপল অফ উইক যেভাবে কথা বলা হয়েছিল, আজকে তৃতীয় সপ্তাহে আমরা এসে গেছি। তো এই সপ্তাহটা মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এক্সাইটমেন্ট তো একটা আলাদা লেভেল থাকেই। আর এছাড়াও একটা এক্সাইটমেন্ট আলাদা থাকে, একটা আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার হিসাবে আমরা একটা বিশাল বড় জায়গা আমরা পেয়েছি। এটা ডেফিনেটলি আমরা আগামী দিন আমাদের গোল্ডেন লাইফ আমরা উপভোগ করতে চলেছি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। কিরকম গ্যারান্টি? 3000% গ্যারান্টি। আমি আপনি আগামী দিনগুলো 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর আমরা আমাদেরকে চিনতে পারবো না। লাইফস্টাইল থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। শুধু এটাই নয়, আমরা আমাদের জায়গায়, এলাকায় একজন সেলিব্রিটি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে বলে সেটা আমরা হতে চলেছি। এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। আজকে লিখে রাখুন খাতায়, 18ই নভেম্বর 2024 আপনি লিখে রাখুন আপনারা। যাই হোক, যেটা আমার ডিসক্লেমার দেওয়ার কথা, সেই জন্য আমি একটু বলবো প্রথমে, তারপর টপিকে একটুখানি বলবো, কারণ সময়টা অনেকটা হয়ে গেছে। ডিসক্লেমার এটাই যে আজকের এই ডেটে অনেক মানুষ নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, বা আপনাকে আমাকে উদ্বুদ্ধ করছে, নেগেটিভ হচ্ছে, কই 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 অ্যাশ স্যার কই। দেখুন, এই ব্যাপারটা যদি অ্যাশ স্যার চলে যাওয়ার থাকতো, পালানোর থাকতো, অনেক আগেই সে ঘটনা হতো। সেকেন্ড টাইম আমাদেরকে ওইএস দিত না। এত বড় বিশাল কাজ প্রতিস্থাপন করতেন না। আপনার থেকে, আমার থেকে, মানে আমাদের থেকে 1 লক্ষ গুণ বেশি উনি উদ্গ্রীব হয়ে আছেন কবে আমি মার্কেটে আসব। জানেন এই ব্যাপারটা? কারণ আপনার আমার থেকে বেশি কঠিন পরিস্থিতিতে আছেন ওই লোকটা। কারণটা প্রতিদিন মিলিয়ন বিলিয়ন ডলার খরচা হচ্ছে ওনার, রেভিনিউ কিন্তু একটিও আসছে না। বিভিন্ন দেশে অফিস ইনর্গেশন, টেক টিম, আইটি ইঞ্জিনিয়ার, এদের স্যালারি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডাটা সেন্টার, এগুলোতে পয়সা লাগছে না। যারা চাকরি করছে, আমাদের হায়দ্রাবাদ অফিসে বলুন, সিঙ্গাপুর অফিসে বলুন, যেসব স্যালারিড পার্সন আছে তাদেরকে স্যালারি দিতে হচ্ছে না। ডেফিনেটলি প্রত্যেক মাসে একটা মিলিয়ন বিলিয়ন ডলার খরচা হচ্ছে। তো সেই জায়গা থেকে রেভিনিউ কিন্তু আমাদের আসছে না। সুতরাং আপনার আমার থেকে বেশি খারাপ পরিস্থিতিতে আছে অ্যাসমোপারেজার। উনি আরো বেশি চাইছেন চালু করতে। এই জিনিসটা বুঝতে হবে। ডেফিনেটলি উনি আসবেন, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, একটা কোম্পানি তো স্থাপন করা, মার্কেটে নিয়ে আসা কতটা সময় লাগে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। আজকের ডেটের পৃথিবীর রিচেস্ট পারসন ইলন মাস্ক, আপনারা নাম শুনে থাকবেন। স্পেস এক্স নাম শুনে থাকবেন। কবে তৈরি হয়েছিল জানেন? 2002 সালে। লঞ্চ কবে করলো প্রথম জানেন? 2008 সালে। তাহলে 2002 থেকে 8, এই 7 বছর কোনো খবর পেয়েছিলেন? আমরা পেয়েছিলাম খবর? না। 7 বছর উনি কি করছিলেন? 7 বছর যারা কাজ করছিলেন, যে সায়েন্টিস্টরা, তাদেরকে স্যালারি দেননি? ডেফিনেটলি দিয়েছেন।
তো এই যে একটা দীর্ঘ 7 বছর সময় ম্যাম তসলিমা ম্যাম অসাধারণ ভাবে দুটো উল্লেখ করেছেন, হিরো হোন্ডা সাইকেল আর একটা হচ্ছে কেএফসি। এখানেও কিন্তু তারা অসাধারণ একটা সময় লেগেছিল। তো সেই জায়গা থেকে সময়টা কি জিনিস, একটা কোম্পানিকে প্রতিষ্ঠা করা, সিস্টেমে কাজ করা, সিস্টেমেটিক ওয়াইজে কাজ করা, প্রসেস ফলো করা, বিভিন্ন গভর্নমেন্টের সাথে কথা বলা, বিভিন্ন দেশের সাথে তার পারমিশন নেওয়া, বিভিন্ন দেশের গভর্নমেন্টের ভিতরে আবার অনেক সংস্থা আছে, ব্যাংক, তাদের থেকে পারমিশন নেওয়া। কি ভাবছেন এটা এমনি এমনি হয়? কখনোই নয়। আর এই কাজগুলো উনি করছেন, অলরেডি করা শেষ। মানে এমন আছে না, আমরা বলতে বলতে গেলে মানে অনেকে আছে মানে কথা বেশি বলে কাজ কম, ঠিক সেরকম এসমুফারে স্যার কাজ বেশি কথা কম। আমরা প্রায় 1.5 মাস থেকে এস স্যারকে পাচ্ছি না। তার মানে এই নয় লোকটা নেই মাঠে, মাঠেই একদম দৃঢ়ভাবে আছে, অসাধারণ লেভেলে কাজ করছে আমাদেরকে জয় করার জন্য, আমাদেরকে উইন করার জন্য, গোটা পৃথিবীকে চেঞ্জ করার জন্য। চলুন আজকের, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের যে টপিকটা, দক্ষতা, এক্সপেরিয়েন্স, ফেলিওর। দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা কোথা থেকে আসে? ফেলিওর থেকে, ফেল থেকে। তো যে কোনো সাকসেসফুল ম্যান যদি ফেল না হয়, অসফল না হয়, তাহলে কিন্তু সে সফল হতে পারে না, এটা গ্যারান্টি। প্রত্যেকটা মানুষই সফল ব্যক্তি। আপনি পৃথিবীর দিকে তাকান, আজকে যারা যারা বিশাল বড় বড় কোম্পানি তৈরি করে রয়েছে, তারা একটা না একটা সময় অসফল হয়েছে। উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, সেই ইলন মাস্ক 2002-এ স্পেস এক্স তৈরি করেছিল, 3 বার ফেল হয়েছিল, উনি হাল ছাড়েননি। সেই জায়গা থেকে উনি 2024-এর সেপ্টেম্বরে লাস্ট ফাইনাল সেই সাকসেসটা পেয়েছেন। সুতরাং অসফল থেকে শেখা যায়। যেমন মাইকেল উইলিয়াম স্যার একদিন অনেকদিন আগে বলছিলেন, অসফল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো সেখান থেকে আজকে এসমুফারে স্যার আমরা অসফল হয়েছি 2018 থেকে 23 পর্যন্ত। চিন্তা করুন, অনেক মানুষ এখানে অনেক কিছু করার চেষ্টা করেছে, স্টপ করার চেষ্টা করেছে, বন্ধ করার চেষ্টা করেছে, চুরি করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এসমুফারে স্যার ঘুটিগুলো গুছিয়ে নিয়েছেন। আজকে আমরা সেই দারুণ জায়গাটা কিন্তু আমরা পেতে চলেছি। তার জন্য অ্যাপ্রিসিয়েট আমাদেরকে জানানো উচিত, আর আমরা সেই জায়গাটা কিন্তু আমরা পেতে চলেছি। তো চলুন, আজকের টপিক সম্বন্ধে অসাধারণভাবে কথা বলেছেন আমাদের সিরাজুল হক স্যার, মমিনুল হক স্যার, আমাদের ম্যামেরা অসাধারণ কথা বলেছেন। আমরা কিন্তু অনেকটা লেভেল কিন্তু তৈরি করে ফেলেছি। অপি মিশন সাকসেস ফ্যামিলি আজকে কিন্তু সেই আগেকার নেই, 2 বছর আগেকার অপি মিশন সাকসেস ফ্যামিলি নেই। সেই জায়গা থেকে অসাধারণ লেভেলে সবাই কিন্তু কুইলি দিয়ে এসে অসাধারণ ভাবে কথা বলেছেন। তো যাই হোক, এইভাবে আমরা কথা বলবো, শেয়ার করব, শিখছি, এগিয়ে যাচ্ছি, একসাথে আমরা আমাদের লেভেল আপ করছি এবং আমরা আমাদের সফলতার জায়গাটা তুলে ধরবো। আগামী দিনে আমাদের ওইএস আসতে চলেছে, পরিবর্তিত ওইএস এবং মাল্টিপল কাজ কিন্তু আগামী দিনে আমাদের আসতে চলেছে। তার জন্য আমরা ওয়েট করি, আমরা শুধু সময়টা তো দিচ্ছি। তাছাড়াও এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট, আমরা যেভাবে আছি বিশ্বাসের সাথে সেইভাবে থাকি, ডেফিনেটলি আমরা জিততে চলেছি। এসমুফারে স্যার আমাদের জন্য 24/7 কাজ করছেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সময়টা অনেকটা হয়ে গেছে, আমরা আর বেশি দেরি না করে আজকে মিটিংটা এখানেই ক্লোজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিটিংটা ক্লোজ করার আগে আজকে এখানেই আমরা ক্লোজ করব এবং কনপেসিভের আমাদের প্রিয় কোম্পানি ট্যাগলাইন উই আর সো ইন ইট টু উইন ইট বলে মিটিংটা এখানে ক্লোজ করব। উই আর সো ইন ইট টু
We are so in it to win it. We need to win it. Joy on passive. Joy on passive. We are so in it. So in it.